আসসালামু আলাইকুম। স্বাগতম। স্বাগতম সবাইকে। স্বাগতম গ্লুইনো অরিজিনালস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমার নাম ফজলে ইলাহি এবং আমাদের সাথে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ডক্টর সৈয়দ মেহেদী হাসান। ডক্টর সৈয়দ মেহেদী হাসান বরাবরের মতো আমাদের সাথে বেশ কয়েকটা আলোচনায় তিনি অতিথি হিসেবে এসেছেন এবং আমরা একটা সিরিজ চালাচ্ছি যেটাকে আমরা বলছি এই সময় দর্শন সিরিজ, এবং যেটাকে বলা হচ্ছে ডক্টর সৈয়দ মেহেদী হাসান সংকলন এই সময় দর্শন সিরিজ। এবং এই সিরিজের মধ্যে আমরা মূলত মৌলিক দর্শন নিয়ে কথা বলছি এবং অনেকগুলো টপিক নিয়ে, অনেকগুলো বিষয় বস্তু নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, এবং যেগুলো হচ্ছে হোপফুলি আপনারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে পাবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনি একটা প্লেলিস্ট পাবেন, যেই প্লেলিস্টটা ডক্টর সৈয়দ মেহেদী হাসান সংকলন এই সময় দর্শন সিরিজকে অ্যাড্রেস করে। এবং সেই প্লেলিস্টটা দেখে আপনি হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা মৌলিক দর্শন নিয়ে কথা বলি এবং আমরা অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার আগ্রহ রাখি। লিবারাল আর্টস নিয়ে হোপফুলি আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ। আমরা অলরেডি অলরেডি আমরা ইতিমধ্যে টোটাল 11টা পর্ব শেষ করেছি। 11টা টপিক নিয়ে আমরা কথা বলেছি ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সে। আমরা একটার পর একটা নানান বিষয় নিয়ে কথা বলেছি এই সময় দর্শন সিরিজের মধ্যে। এটা আমাদের 12th এপিসোড, 12তম অথবা দ্বাদশ পর্ব। এবং বরাবরের মতো ডক্টর সৈয়দ মেহেদী হাসানকে অনেক বেশি ধন্যবাদ। ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভাইয়া আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা ভাইয়ার কাজগুলোকে অ্যাড্রেস করতে পারছি, তুলে ধরতে পারছি এবং আলাপ করতে পারছি। আহ অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমি আমার এই বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমি চলে যেতে চাই আমাদের আলোচনার সূত্রধর মেহেদী হাসানের কাছে এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর শিরোনাম দর্শনের বাইরে কি আছে। ধন্যবাদ। Thank you, Fazlilahi, for this long introduction. এবং আমারও খুব ভালো লাগতেছে যে আমি এতদিন আসলে এই সিরিজের সাথে সম্পৃক্ত হতে পেরে, এবং আমি আমার বক্তব্যগুলো যেগুলো আমি বলতে চাই সেগুলাকে আমি একটার পর একটা বলতে পারার সুযোগ পেয়ে। তো আজকে যেই আলাপের টপিকটা, সেটা মূলত হচ্ছে যেটা আপনি বললেন যে দর্শনের বাইরে কি আছে। মানে ফিলোসফি তো আমরা জানি হচ্ছে যে দ্য মাদার অফ নলেজ। তো যে কোনো কিছু সম্পর্কে আমরা এটা সাধারণত ধরে নিই, কিন্তু আসলে এটার বাইরে কি আছে, এটার বাইরে কি আদৌ কিছু আছে কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আহ, আমি এটাকে অ্যাড্রেস করতে চাচ্ছি আপনার সাথে কথা বলার ক্ষেত্রে যে আসলে আমাদের তো আসলে মেন্টালি আমরা তো কিছুটা ওয়েস্টার্নাইজড, আমাদের চিন্তা ভাবনাগুলো কিছুটা তো হচ্ছে পশ্চিমা ধাঁচের। তো পশ্চিমা ঘরানার যে মূলত যে একটা বিষয় থাকে যে তারা যেভাবে জিনিসগুলোকে সাজায় বা যেভাবে জিনিসগুলোকে উপস্থাপন করে, সেটাতে হচ্ছে যে গভীরতম জ্ঞানের জায়গাটাকে তারা সাধারণত দেখা যায় যে ফিলোসফি আন্ডারে নিয়ে আসতে চায় বা সেগুলাকে দিয়ে অ্যাড্রেস করতে চায়, এবং সেটার একটা ভাব, মানে ফিলোসফি বলতে কি বোঝায় সেটা তো আসলে আমরা উইকিপিডিয়ায় গেলে বা যে কোনো কিছুতে গেলেই পেতে পারি। তো আমি অত ডিটেইলে, মানে কি ফিলোসফি সংজ্ঞাটা কি, এগুলো নিয়ে আসলে একটা রেলেভেন্ট না, এটা আসলে অত ইম্পর্টেন্ট হবে না। তার চেয়ে বরঞ্চ এটার যে ভাবটা আছে ফিলোসফির ভিতরে, কি কি ধরনের জিনিসপত্র নিয়ে কথাগুলো হয়, এইটা এই ভাবটা নিয়ে বরঞ্চ অ্যাড্রেস করা উচিত যে আসলে এই ভাবের বাইরে আসলে আর কি আছে, সেটা বা আদৌ আছে কিনা, এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি। তো আহ, আমি মনে করি যে ফিলোসফি আমাদেরকে মানে জ্ঞান অর্জনের একটা ধারাকে আমি বলতে পারি হচ্ছে, আমার কাছে মনে হয় ফিলোসফি। এবং সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে অ্যানালিটিক্যালি চিন্তা করা, উম, এবং গভীরভাবে একটা জিনিসকে নিয়ে ভাবা, এবং সেখান থেকে বিভিন্ন রকমের অ্যানালজি প্যাটার্ন সেগুলো দেখে দেখে
ভিতরের গভীর কোনো তত্ত্বকে সেটার ভিতরে হচ্ছে যে ডিপ ডাইভ করা এবং সেটাকে তুলে নিয়ে আসা, এবং একটা মূলনীতির মতন কিছু একটা তৈরি করার চেষ্টা করা, এটা ফিলোসফিতে সাধারণত যে বিভিন্ন আহ, আলাদা আলাদা বিষয় সম্পর্কে যে আমরা জানি সেগুলোকে এক সুতায় বেঁধে ফেলার যে একটা, এবং সেখান থেকে একটা অভিনব কোনো একটা তত্ত্ব নিয়ে আসার যে প্রচেষ্টা, এইটার এই পদ্ধতিটাকে আমরা সাধারণত ফিলোসফি বলি। সাধারণত এটাই হচ্ছে ফিলোসফির ভাব সাধারণত, যে আমি এটা কোনো কিছু বিভিন্ন জিনিস সম্পর্কে আমি দেখতেছি, দেন পুরো জিনিসটাকে আমি আসলে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পুরো জিনিসটাকে চিন্তা করলাম এবং গভীরে ডুব দিলাম কোন একটা জিনিসের ভিতরে কি আছে। আমি একটা জিনিস দেখলাম, সেটার ভিতরে গভীরে যাওয়ার চেষ্টা করলাম, অ্যানালিটিক্যালি আগালাম, যুক্তির বুনন দিলাম। যুক্তি এর মধ্যে পড়ে, প্যাটার্ন রিকগনিশনের ভিতরে পড়ে, এটার ভিতরে ইনটিউশনও কাজ করে প্রচুর। সো এটা এটা একটা হোল জিনিস আর কি। এখন সামহাউ আমি একটা, যেটা বলতে পারেন যে আমি একটা উম, ঘটনা দ্বারা বেশ, ও ঘটনা বলতে কি, হ্যাঁ প্লিজ, প্লিজ। আমরা কি ফার্স্টে আসলে দর্শনের বাইরে কি আছে এটা হুম, নিয়ে কথা বলার আগে দর্শন হুম। জিনিসটা কি এটা নিয়ে কি আসলে আমরা ফার্স্টে জানলাম? রাইট, আমি দর্শনের ভাবটা নিয়ে কথা বললাম, মানে দর্শনের মধ্যে আসলে কি। দর্শন আসলে জ্ঞান চর্চার একটা ওয়ে। এখন মানে কোনো কিছু সম্পর্কে জানার যে পদ্ধতি, সেই পদ্ধতির জায়গাটা, সেই পদ্ধতিটাকে আমি অ্যাড্রেস করতেছি, যে দর্শনে আমরা কিভাবে একটা জিনিস সম্পর্কে জানি, এটা সম্পর্কে বলতেছি। দর্শনে দর্শন শাস্ত্রে সাধারণত দেখা যায় যে আমরা একটা জিনিস সম্পর্কে জানার যে ভাবটা, মানে যে স্টাইলে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ওই জিনিসটাকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি। গভীরভাবে পর্যবেক্ষণ করার পর ওই জিনিসটার দিকে আমরা খুব মনোযোগ দিয়ে তাকাই এবং ওটার ভিতরে ঢোকার চেষ্টা করি এবং ওটার ভিতরে বিভিন্ন অ্যাসপেক্ট গুলাকে আমরা বর্ণনা করি। করার মাধ্যমে ওর ভিতরে কি কি আছে সেগুলাকে দেখার চেষ্টা করি, এবং যেগুলা যেগুলো আছে ওগুলাকে নিয়ে যুক্তির বুনন দেওয়ার চেষ্টা করি, এবং একটা মূল নীতি টাইপের কোনো একটা কিছু যদি বের করে আনতে পারি তো পারলাম, আর যদি না পারি কেন পারতেছি না সেটাও বলি। বা অ্যানালিসিস এর বিভিন্ন জায়গা ওখানে রাখি। অর্থাৎ দর্শন মূলত একটা ভাষার সাথে অত্যন্ত রিলেটেড একটা বিষয়, সেটা হচ্ছে যে দর্শনে আমরা প্রকাশ, আমরা জিনিসটাকে মনের ভিতরে যেটা উৎপন্ন করার চেষ্টা করি, এমন ভাবে কোনো একটা জিনিস যখন আমরা অবজার্ভ করি তখন ওটাকে আমরা মনের মধ্যে এমন ভাবে জিনিসটাকে জারণ করার চেষ্টা করি, যেন আমার মুখের ভাষা হোক, লেখার ভাষা হোক, কিছু একটা দিয়ে যেন সেটা প্রকাশ করতে পারি। এবং আহ এই প্রকাশ করাটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দর্শন। মানে মানে দর্শনের যে ভাবটা আছে এটার সাথে জড়িত আর কি বিষয়টা, যে অর্থাৎ হচ্ছে যে দর্শন, আপনি যখন দার্শনিক উপায়ে যখন কোনো একটা জিনিসকে আপনি যখন দেখতেছেন, তখন জিনিসটাকে আপনি সাজাতে চাচ্ছেন এমন ভাবে যেন এটাকে প্রকাশ করতে পারেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট দর্শনের, আপনি বলতে পারেন। অর্থাৎ এ, এ, দর্শন হচ্ছে অনেকটা এই ধরনের জ্ঞান। লাস্টে যে কথাটা বললেন সেটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন, আমার কিছু কোয়েশ্চেন আছে, তার আগে হচ্ছে আপনি লাস্টে কথাটা একটু আরেকবার বললে ভালো হবে। আচ্ছা, মানে হচ্ছে দর্শনে আপনি যেটা করেন, যে আপনি ধরেন একটা জিনিস অবজার্ভ করতেছেন, কোন একটা ঘটনা দেখতেছেন, দেন ঘটনাটাকে আপনি নিজের ভিতরে নেয়ার চেষ্টা করতেছেন যে কি হচ্ছে, এমন ভাবে জিনিসটাকে জারণ করার আপনি চেষ্টা করতেছেন যে জিনিসটাকে যেন আপনি আপনার যে ভাষা আছে, আহ, লেখা হোক কিংবা বলা হোক, সেটাতে যেন আপনি প্রকাশযোগ্য করে আনতে পারেন। এবং শুধু প্রকাশযোগ্য না, সেটাকে নিয়ে পরবর্তীতে আরো গভীর আহ, গভীরে আপনি যেন ডুবতে পারেন এবং সেটা নিয়ে, সেটার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আপনি কথা বলতে পারেন, অ্যানালিসিস করতে পারেন। অর্থাৎ একটা জিনিসকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা, যেই পর্যবেক্ষণের সাথে আপনার প্রকাশেরও একটা সম্পর্ক আছে। দর্শন হচ্ছে অনেকটা এরকম। দর্শনের সাথে কি দর্শনের ভাবের কোনো ডিফারেন্স আছে? আপনি একটা ওয়ার্ড ইউজ করেছেন, অথবা একটা ওয়ার্ড হতে পারে, একটা টার্ম হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, দর্শনের ভাব। সো ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দর্শন ভার্সেস দর্শনের ভাব? আচ্ছা, দর্শন
দর্শনের মানে আমি ফোকাস, আচ্ছা ঠিক আছে, এটা বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে আমি ফোকাস করতে চাচ্ছি সংজ্ঞাতে না। কারণ সংজ্ঞা যদি দিতে হয়, আপনি উইকিপিডিয়া খুললেই দর্শনের আপনার এক একজনের এক রকম সংজ্ঞা আছে, হাজার হাজার সংজ্ঞা আপনি পাবেন। সেটা আসলে ইম্পর্টেন্ট না। আপনি এই ধরনের নলেজটা আপনি অ্যাকচুয়ালি উইকিপিডিয়া বা আপনি যে কোনো ওয়েবসাইটেও পাইতে পারেন। বা অনেকে অনেক দর্শন কাকে বলে এই ধরনের জিনিসপত্র অনেকে লিখছে, লেখার চেষ্টা করছে। কিন্তু ভাবটা আমি গুরুত্বপূর্ণ করে তুলতে চাচ্ছি যে আসলে আহ মানে আপনি যখন কোন একটা কিছুকে নাম দেন, ধরেন রেকগনাইজ করেন, ধরেন আপনি একটা জিনিসকে যখন একটা একটা নাম দিয়ে ডাকেন, সেই নাম দিয়ে আপনি ডাকতে পারতেছেন বিকজ আপনি ওইটাকে আলাদা করতে পারতেছেন। যেমন পানি প্রবাহিত হচ্ছে, এই জিনিসটা তো অনেক ক্ষেত্রেই তো অনেক রকম ভাবে তো পানি প্রবাহিত হয়। কিন্তু নদীকে আপনি কিন্তু আলাদা করতে পারেন, এই জন্য আপনি একটা নদীকে বলেন নদী। এখন এখন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি নদীর সংজ্ঞা দেন, তো এটা খুব কঠিন হয়ে যাবে তাকে সংজ্ঞায়িত করা নদীটা। এখন নদীর সাথে অন্য যে কোনো ফ্লোয়ের যে পার্থক্যটা, এটা আপনি সংজ্ঞা ছাড়াও কিন্তু আপনি এটা ধরতে পারবেন। এই জন্য নদীর ভাবটা কিন্তু আপনার ভিতরে উপস্থিত আছে। আমি এটাই বলতে চাচ্ছি যে দর্শনের ভাবটাও আপনার ভিতরে উপস্থিত আছে। So, আমি ভাবটাকে অ্যাড্রেস করতেছি রাদার দেন সংজ্ঞা দেয়া। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নদী কাহাকে বলে, এই সংজ্ঞা দিতে গেলে তো আপনাকে তাহলে ওই আপনি কি উৎপত্তি স্থল থেকে শুরু করবেন, নাকি ব্যাংক নদীর যে কুল সেটা দিয়ে শুরু করবেন, নাকি আপনি পানির গতি কত হলে সেটাকে নদী বলবেন, এইগুলা দিয়ে শুরু করবেন? মানে এইটা তো তখন একটা উম, আইনি ভাষার মতন হয়ে যাবে। তখন রাদার দেন এসেন্স, আইনি ভাষার দিকে চলে যাবে বিষয়টা। এসেন্সটাকে ধরতে হলে ওই মানে ধরতে হলে না, আমি বলবো যে আপনার ভিতরে অলরেডি এসেন্সটা উপস্থিত আছে, তাই এইটার আইনি ভাষাটার দরকার নাই। অর্থাৎ দর্শন কাহাকে বলে এটা নিয়ে কথা বলার আসলে আমি প্রয়োজনীয়তা অনুভব করতেছি না। রাদার দেন আপনার ভিতরে দর্শনের ভাবটা যে উপস্থিত আছে, সেই ভাবটাকে নিয়ে আমি একটু আলোকপাত করতেছি। কারণ আপনি মানে এমন কিন্তু না যে আপনার ভিতরে দর্শন কি এটার ভাবটা নাই, আপনার ভিতরে ভাবটা অলরেডি উপস্থিত আছে। তো আমি ওটাকেই একটু প্রোব করতেছি রাদার দেন আপনি যেটা জানেন সেটা কি ঠিক জানেন না ভুল জানেন, এইগুলা মানে ওগুলা চলে আসবে যদি আমি সংজ্ঞা দিতে যাই তখন। যেটা আসলে আমার কাছে মনে হয় যে ইনকারেক্ট ওয়ে অফ সিইং থিংস ইন মেনি কেসেস। সো দর্শনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় দর্শনের ভাব আপনার ভিতরে অলরেডি আছে। আমি সেটাকে একটু প্রোব করতেছি, সেটা সম্পর্কে একটু আপনাকে বলতেছি যে এটার ভিতরে, এই ভাবটার ভিতরে কি কি আছে। এই ভাবের সাথে দেখবেন যে এটার সাথে সম্পর্কিত হচ্ছে যে একটা জিনিসকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, এবং শুধু পর্যবেক্ষণ না, পর্যবেক্ষণ করার পরে নিজের ভিতরে এমন ভাবে জারণ করা যেন হচ্ছে সেটাকে আপনি প্রকাশ করতে পারেন, আইদার আপনি মুখ দিয়ে কথার মাধ্যমে অথবা লেখার মাধ্যমে। সো এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত প্রকাশিতব্য কিনা এই ব্যাপারটা। কারণ প্রকাশিতব্য যদি করতে হয় আপনাকে সামহাও যুক্তির বুনন, প্যাটার্ন রিকগনিশন, এগুলা এগুলার সহায়তা নিতে হবে। সো দর্শনের সাথে যুক্তির বুনন, প্যাটার্ন রিকগনিশন কেন জড়িত, কারণটা হচ্ছে এটার সাথে একটা প্রকাশ করার আকাঙ্ক্ষা থাকে। সো দর্শন হচ্ছে জ্ঞানের সেই শাখা, আপনি বলতে পারেন যে জ্ঞানের সেই শাখা যেটার সাথে প্রকাশ করার আকাঙ্ক্ষা কিছু ওতপ্রোতভাবে জড়িত। একটা এসেন্স থাকবে, একটা এসেন্সের পরে সেটাকে আমি ইন্টারনালাইজ করব, এবং ইন্টারনালাইজ করার পরে আমি সেটাকে এক্সপ্রেস করব। হ্যাঁ। সো জ্ঞানের সেই শাখা নিয়ে আমরা কথা বলতেছি যেটাতে এক্সপ্রেস করার একটা আকাঙ্ক্ষা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আর ইন্টারনালাইজ যখন আসলে করছি তখন সেক্ষেত্রে ইন্টারনালাইজ করতে আমাকে আসলে অ্যানালজি লাগতে পারে, প্যাটার্ন রিকগনিশন লাগতে পারে, একটা ডিপ রাইট। ডাইভ লাগতে পারে। ডিপ ডাইভ, যুক্তি, এবং ওটার দিকে Yes, একটু I think, গভীর থাকায় yes, থাকায়। I think note taking is helping me. রাইট। ওকে। হুম। তো এটা আমি দর্শনের ভাব বলতে চাচ্ছি। বাট জ্ঞান, জ্ঞানের মানে কোন একটা কিছু সম্পর্কে যে জ্ঞান মানে বা নলেজ, নলেজ আমি একটা নলেজ শুধুমাত্র দর্শন দিয়ে হয় এটা আমার কাছে মনে হয় না। এর কারণটা, এর পিছনে একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে আহ, আমি একটা ঘটনার দ্বারা ইনফ্লুয়েন্সড। এবং সেই ঘটনাটা কি, আপনি যদি ঘটনা বলতে কি আপনার আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামের যে কাহিনীটা,
সেটা যদি আপনি দেখেন, আমি এটার দ্বারা ইনফ্লুয়েন্সড, এবং এটা আমাকে ইনফ্লুয়েন্স করছে অ্যাকচুয়ালি জ্ঞান, এবং এটা রেকগনাইজ করতে যে জ্ঞান আসলে শুধুমাত্র দর্শনের মাধ্যমে হয় না। সো দর্শনের বাইরেও আসলে আরো আরো কিছু আছে। So, এবং সেটা, কারণ আপনি যদি দেখেন আদম আলাহ ইসলাম হাওয়া আলাহ ইসলামের যে বিষয়টা, এটাকে আপনি, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারি, বা বাইবেলে এটারও মনে করেন একটা কাহিনীটার বিবরণ আছে, বা কেউ যদি নাস্তিক হয়ে থাকে সেই জিনিসটাকে সিম্পলি একটা মিথোলজিক্যাল কাহিনী হিসেবে চিন্তা করলে করুক, কোনো সমস্যা নেই। বাট এখান থেকে নেয়ার আছে, এবং সেটা কি নেয়ার আছে, এটা আমি বলতেছি আপনাকে। যে আদম আল ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলামের যে কাহিনী, সেখানে দেখবেন যে আদম আদম আলাহ ইসলামকে আল্লাহ তৈরি করছে, এবং হাওয়া আলাহ ইসলামকে আল্লাহ তৈরি করছে। করার পরে আল্লাহ তাদেরকে বলতেছে যে ওই গাছটার কাছে যেও না। তো সব পুরা এই বেহেশতের সবগুলাতে তোমরা চড়ে খাও, ওই গাছটার কাছে যেও না। তো এটা একটা যৌক্তিক কথা, আদম আলাহ ইসলাম তো একটা যৌক্তিক জায়গা থেকে চিন্তা করবে যে আচ্ছা, আমাকে ওই গাছটার কাছে যেতে মানা করেছে, আমি যাবো না। আমাকে তো সবকিছুই এখানে, আমি ফল ফলাদি সবকিছুই তো খাচ্ছি বা এই করতেছি, আমি তো ওই গাছটার কাছে যাবো না। আহ কিন্তু হাওয়া আলাইহিস ইসলাম এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম হলো না। তিনি কাছে গেলেন এবং তিনি খেলেন। আমি খ্রিস্টান মিথোলজির জায়গা থেকে আমি বলতেছি। কোরআনে আবার পার্টিকুলারলি স্পেসিফিক্যালি বলা নাই যে হাওয়া আলাইহিস ইসলামই গেছিল, বাট সেটা আমি ওই ডিটেলসে যাচ্ছি না। আপনি কাহিনীটা দেখেন জাস্ট। আদম আলাইহিস ইসলাম খেলেন, যৌক্তিক ভাবে জিনিসটাকে দিলেন যে, আচ্ছা, আমাকে তো যাইতে মানা করা হয়েছে, আমি যাবো না। বাট হাওয়া আলাইহিস ইসলাম, উনি গেলেন, এবং উনি, ওইটা মানা করা হয়েছে, উনি, ওনার ইন্টারেস্ট হইলো, এবং উনি কিউরিওসিটি থেকে উনি ওটা স্বাদ, ওই ফলের স্বাদ, গন্ধম ফলের স্বাদ আস্বাদন করলেন। তারপরে তাদেরকে পৃথিবীতে পাঠায় দেয়া হলো। এখন আপনি দেখেন খেয়াল করে, মানে হাওয়া ইসলাম ব্যাপারটা কেন করলো, উনি আমাদের সাধারণ যৌক্তিক ভাবে চিন্তা করলে বলে, আরে তাকে এটা মানা করা হয়েছে, এটা করলো কেন? তাকে তো মানা করা হয়েছে, তাই এটা করলো কি জন্য? বাট আপনি যদি ভালোভাবে দেখেন জিনিসটা, এটা যদি না হইতো, তাহলে তো মানুষই দুনিয়াতে আসতো না। তো আল্লাহ যে মানুষকে তৈরি করছে তার খলিফা হিসেবে, এবং মানুষকে যে দুনিয়াতে আসবে, মানুষ যে দুনিয়াতে আসবে, এবং আমাদের রাসূলও যে দুনিয়াতে আসবে, এগুলো তো নির্ধারিত। এই ব্যাপারটাই তো হয় না যদি আল্লাহ যে জিনিসটা মানা করছে ওইটা যদি কেউ আহ ওই নির্দেশটা যদি কেউ অমান্য না করে। অর্থাৎ হাওয়া আলাহিস ইসলামের যে কিউরিসিটি, তাকে ড্রাইভ করছে হচ্ছে এই জিনিসটা করতে। আদম আলাহিস ইসলাম যৌক্তিক ভাবে চিন্তা করছেন যে আচ্ছা, এটা করতে মানা করা হয়েছে, আমি করলাম না। কিন্তু এই ঘটনাটা যদি না ঘটতো, হাওয়া আলাহিস ইসলাম যদি কাজটা না করতেন, তাহলে কিন্তু ব্যাপারটা হয় না আসলে, যে মানুষই পৃথিবীতে আসে না, এবং বেহেশত দোজখের বিষয়টাই আসে না, এবং আমাদের রাসূলও পৃথিবীতে যে আসবে, এগুলো কিন্তু পুরাটাই একটা নিয়তি, কিন্তু এভাবেই কিন্তু তৈরি করা। তো ধরে নেওয়া যায় যে একটা চেইন ছিল, সেই চেইনটার আসলে বেসিক্যালি বিগিনিংটাই শুরু হয়নি, সো বেসিক্যালি চেইনটা আমরা আসলে চালাবো কি করে? এক্স্যাক্টলি, সো এই যে এটা এটা যদি শুরুই না হয়, তাহলে তো হয় না। তো এট দ্য তো সেম এটা টাইম আসলে বেসিক্যালি আমরা যে এই কথাগুলো বলছি, সেটাও কিন্তু আসলে একটা ন্যারেটিভ, স্যাপিয়েন্স এর মতন একটা ন্যারেটিভ স্টেপ বাই স্টেপ দাঁড় করাতে যাচ্ছি হয়তো বা। কাহিনী হ্যাঁ, মানে ডিফারেন্ট আমি ভাবে হতে আমি পারতো। একটা আমি জাস্ট কাহিনীটাকে বলতেছি। বাট কাহিনীটা থেকে যেটা নেয়ার আছে, সেটা হচ্ছে, আমি যেটা ইয়ে করতে চাই সেটা হচ্ছে, এখানে একটা তুলনা আনতে পারেন যে মানে আদম আলাহ ইসলামের কাছে নলেজটা, মানে এখানে একটা কাহিনী কাহিনী হিসাবে দেখবেন, অন্য কিছু না, আমি জাস্ট কাহিনী হিসাবে বলতেছি। আদম আলাহ ইসলামের কাছে নলেজটা, এবং তার নলেজটাকে সামনে, নলেজটাকে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, আপনি যদি দেখেন, এটা হচ্ছে যৌক্তিক, যা বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটা করবেন, এবং সেটার দিকেই ফোকাস করতেছেন। হাওয়া আলাহিস ইসলাম দেখতেছে, আচ্ছা, এই, মানে সে কিভাবে চিন্তা করতেছে, সে কি যুক্তি দিয়ে চিন্তা করতেছে? আমার মানে
উনার কাছে কিন্তু ব্যাপারটা একটা কিউরিয়াস জায়গা যে এই গাছটা আল্লাহ তৈরি করছে, তা কেন তৈরি করছে? আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু রিভিল ইট ইন ফ্রন্ট অফ মি। আই ওয়ান্ট টু রিভিল দিস হোয়াট এভার ইজ দেয়ার। এবং উনি সেটা করছেন। আমি এখানে বলতে চাচ্ছি যে নলেজ, এখান থেকে আমি যে জিনিসটা পিক করছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে নলেজ দুই রকম। একটা হচ্ছে আপনি ফিলসফি, আপনি একটা জিনিসের দিকে গভীরভাবে তাকাচ্ছেন, ডিপ ডাইভ দিচ্ছেন, ওই জিনিসটাকে দেখতেছেন, এবং আপনি ইভেনচুয়ালি জিনিসটা যৌক্তিক বুননে প্রতিষ্ঠা করতেছেন এবং আপনি ইভেনচুয়ালি প্রকাশ করতেছেন। আর একটা হচ্ছে আমি যেটাকে বলি ফিলসফির বা একটা দিক, আর একটা দিককে আমি বলতেছি অ্যাপোক্যালিপ্টি। অ্যাপোক্যালিপ্টি শব্দটা হচ্ছে, মানে হচ্ছে, মানে আমি অ্যাপোক্যালিপ্টি বলতেছি ফিলোসফির উল্টা হিসেবে, উল্টা না, মানে ফিলোসফি একটাকে বলতেছি ফিলোসফি, আরেকটাকে বলতেছি অ্যাপোক্যালিপ্টি। অ্যাপোক্যালিপ্টি যেহেতু ফিলোসফি একটা গ্রিক শব্দ, সেই হিসেবে অ্যাপোক্যালিপ্টি ইউজ করতেছি গ্রিক শব্দ হিসেবেই। বাট অ্যাপোক্যালিপ্টি বলতে বোঝা হচ্ছে আনভেইলিং। আনভেইলিং নলেজের আরেকটা ওয়ে আছে, নলেজ মানে জ্ঞান অর্জনের, সেটাকে আমি বলতে চাই, সেটাকে বলা হচ্ছে আনভেইলিং। একটা হচ্ছে আপনি যুক্তি দিয়ে বুননে বুননে আগায় যাবেন, একটা 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 করে পথ আপনার সামনে খুলে যেতে থাকবে, আপনি আগায় যেতে ছাড়েন। আরটা হচ্ছে আনভেইল করা, পর্দাটা সরায় দেয়া, আনভেইল করা। সো এইটা হচ্ছে জ্ঞানের দুইটা মোড। ওয়েস্টার্ন সিভিলাইজেশন সম্পূর্ণরূপে মনোযোগ দিছে হচ্ছে ফিলোসফির দিকে। আপনি যদি বলেন যে তারা ফিলোসফি তাদের হচ্ছে মেইন বাহন ছিল। আর এদিকে আপনি যদি চিন্তা করেন যে ইস্টার্ন সিভিলাইজেশন একটা বড় অংশ ছিল নট অনলি ফিলোসফি বাট অলসো দ্য অ্যাপোক্যালিপ্টি। মানে হচ্ছে যে আপনি নিজের ভিতরে, আপনি আপনি শুধু জ্ঞান একটা জিনিসের দিকে তাকায়, সেটা দেখে, সেটার আচরণ দেখে সেটাকে আপনি প্রকাশ করার জন্য আহ, ওই জ্ঞানটা অর্জন করতেছেন তা না। জ্ঞানের আরো একটা দিক আছে, সেটা হচ্ছে যে আপনি কে, সেটার দিকে আপনার দৃষ্টি, বা আপনি আপনার ভিতরে, আপনার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করা, ইন্টারনালাইজ, নিজের ভিতরে নিজেকে খোঁজা। এইটার ভিতর দিয়ে আপনি, আপনার পক্ষে আপনার সামনে অনেক কিছু রিভিল হয়ে আসতে পারে। যেটাকে আমি বলতে চাচ্ছি অ্যাপোক্যালিপ্টি, মানে আপনার কাছে অনেক সময় অনেক কিছু যুক্তি দিয়ে না, রাদার দেন, বা আপনার ওই অ্যানালিসিস দিয়ে না, রাদার দেন, অনেক সময় অনেক কিছু আপনার পক্ষে আপনার সাধনার মাধ্যমে, আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি আপনার প্রচন্ড ইমোশন কাজ করা শুরু করলো এবং আপনি সাধনা করতে থাকলেন, আপনি কাঁদতে থাকলেন, আপনি আল্লাহকে ডাকতে থাকলেন, কাঁদতে থাকলেন, এবং একটা পয়েন্টে দেখা গেল আপনার সামনে হঠাৎ করে কিছু দরজা খুলে যাওয়া শুরু করলো, এবং সেটা কিন্তু যুক্তি দিয়ে খুলতেছে না, এবং ওইটাকে আমি বলতেছি আনভেইলিং। অনেক সময় আল্লাহ আপনার সামনে দরজা খুলে দেয়, আনভেইল করে দেয়। আপনি তখন অনেক কিছু দেখা শুরু করতে পারেন, যেই দেখাটা আপনি হয় যুক্তি দিয়ে হয়তো বা সেটা আপনি ব্রেক করতে পারতেন না। তো আমি একটা খুব ইন্টারেস্টিং, যারা সায়েন্স নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি দিই, আপনি বুঝতে পারবেন। রামানুজন, রামানুজন তো নাম শুনছেন? তো নাম রামানুজন তার ম্যাথমেটিক্সের যে থিওরেম গুলা বা ম্যাথমেটিক্সের, হ্যাঁ প্লিজ। একটা একটা খুব ভালো মুভি আছে, আমি প্রমোট করছি না, অথবা আমি কোনো I'm not doing any kind of promotion or something. I think everyone should watch the movie called The Man Who Knew Infinity. Definitely. হ্যাঁ, ভালো মুভি, The, আমিও দেখছি। the Man গুড Who মুভি। Knew Infinity. হ্যাঁ। তো রামানুজন একজন ভারতীয় ম্যাথমেটিশিয়ান। তো উনি মাদ্রাজে উনি জন্মগ্রহণ করছিলেন। তো উনি ম্যাথমেটিক্সের গভীর তত্ত্বগুলা ওনার সামনে যেভাবে আসতো, এটা হচ্ছে অনেকটা আনভেইলিং প্রসেসের ভিতরে। উনি কিন্তু কোনো প্রমাণ প্রক্রিয়ার ভিতর দিয়ে কোনো একটা জিনিসকে যে বুঝতেন এরকম না, বা ওইভাবে উনি যে কাজ করতেন। ওনার প্রথমে উনি যখন হার্ডিকে উনি যখন চিঠিটা লেখেন, ওনার যে থিওরেম গুলো উনি লিখছিলেন, যে এক বিশাল লিস্ট অফ থিওরেমস উনি দিয়েছিলেন, ওগুলা কিন্তু উনি অ্যানালিসিস করে করে দেননি। ওটা অনেক কিছু কিন্তু ওনার সামনে আনভেইলড হয়েছে। এবং উনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এটা কিভাবে বুঝছেন, উনি কিন্তু অনেক ক্ষেত্রে এক্সপ্লেইন করতে পারতেন, মানে ওনার পক্ষে কিন্তু ওই জিনিস, যেহেতু উনি
ওই স্টাইলের নলেজের দিকে উনি কম গেছেন, যেটা হচ্ছে যে ওই অ্যানালিসিস করে 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 একটা প্রমাণ তৈরি করা। সো ওনার কিন্তু প্রুফ সম্পর্কে অত নলেজ ছিল না। প্রুফ কিভাবে করতে হয়, ফিলোসফিক্যালি কিভাবে জিনিসটাকে দেখতে হয়, প্রুফের দিকে কিভাবে আগাইতে হয়, এগুলো নিয়ে কিন্তু উনি অত ভাবিত ছিলেন না। বাট উনি জ্ঞানটা কিন্তু ওনার ভিতরে তুই আসছে কিভাবে, থ্রু আনভেইলিং প্রসিডিউর। সো আমি যেটা বলতে চাচ্ছি যে জ্ঞানের দুইটা দিক আছে। একটা হচ্ছে ফিলোসফিক্যাল ওয়ে উইচ ইজ অ্যানালিটিক, এবং একটা জিনিসের দিকে আপনি গভীরভাবে তাকাচ্ছেন, জারণ করতেছেন, সো দ্যাট ইউ ক্যান এক্সপ্রেস থ্রু ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ান বাই ওয়ান, স্ট্যাকিং করে আপনি আস্তে 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 জিনিসটাকে একটা পুরো স্ট্রাকচার দিচ্ছেন। আর আনভেলিং হচ্ছে একটা ঝড়ের মতো, একদম আপনার সামনে সমস্ত কিছু হঠাৎ করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইটস লাইক, মনে করেন একটা প্রচন্ড খরার মরুভূমির ভিতরে আপনি আছেন। এখন আপনি খুব অ্যানালাইসিস করে চিন্তা করলেন যে এখানে আমাকে একটা ক্যাকটাস গাছ পুঁততে হবে। ক্যাকটাস গাছ পুঁতলেন, সেই ক্যাকটাস গাছটা বড় হলো। ক্যাকটাস গাছকে চিপড়ায় চিপড়ায় রস দিলেন, তারপর সেখান থেকে পানি খেলেন। এইভাবে আমি আমার পিপাসা মিটাবো। এখন মনে করেন আপনার সাথে যে আপনার সহধর্মিণী বা যে সহধর্মিণী হবে, সে চিন্তা করতেছে, সে মনে করেন যে এইসব যৌক্তিকভাবে মানে অ্যানালিসিসটা না করে তার ইমোশনটাকে সে হচ্ছে একদম ওপেন করে দিল আল্লাহর কাছে যে আমাকে 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 তুমি পানি দাও। তো তখন হঠাৎ অনেক মেঘ আসলে এবং প্রচুর বর্ষণ হলো, এবং পুরা মানে তার কাছে পানির সোর্স ক্যাকটাস শুধু না, তার কাছে হচ্ছে যে পানির সোর্স আকাশ থেকেও আসতে পারে। সো অ্যাপোক্যালিপটিক্যাল নলেজটা আসবে আপনার কাছে ঝড়ের মতন। আপনি এটা প্রচন্ড ইমোশন দিয়ে একটা জিনিসকে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি যখন মানে সাধনা করতেছেন, এবং সাধনার মাধ্যমে যখন নিজেকে সামনে নিয়ে আসতেছেন সৃষ্টিকর্তার সামনে, তখন আপনার সামনে জ্ঞানের দুয়ার আনভেইল করা শুরু করে অনেক ব্যাপারে। এবং সেটাকে এটা দিস ইজ ওয়ান ওয়ে, সাধনা মাধ্যমে একটা জিনিসকে, হ্যাঁ। লাস্ট কথাটাও একটা বার বলেন, যেটা হচ্ছে আপনি বললেন যে ইটস রিয়েলি কমপ্লিকেটেড। আমি আসলে লাস্ট কথাটা ধরতে পারিনি। আই মিন, আল্লাহ কি করে মানে একটা মানে আনভেইল করে দেয়। হ্যাঁ, আনভেইল করা মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ব্যাপারে আপনার নলেজ তখন চলে আসতেছে। আনভেইল করা মানে হচ্ছে, আনভেইল নলেজ হচ্ছে অনেক ব্যাপারে আপনার নলেজ আসতেছে আপনাকে অ্যানালিসিসের মাধ্যমে না, রাদার দেন আপনি যে সিনসিয়ারলি একটা জিনিস আল্লাহর কাছে চাইছেন, সেটার কারণে বা সেটা অ্যাকচুয়ালি কার্যকারণ দেখানোর কিছু নাই এখানে, মানে সেটার থ্রুতে সাধনা করতেছেন। সাধনার ফল হিসাবে আপনার সামনে অনেক কিছু আনভেইল হওয়া শুরু করতেছে, এবং এইটা কোনো কার্যকারণ দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না ওইরকম ভাবে। সাধনার, আপনি যে সাধনা করতেছেন একগ্র চিত্তে, আপনি যে আপনি সৃষ্টিকর্তাকে ডাকতেছেন, বা আপনি নিজের ভিতরেও যদি ডুব দেন, আপনি যদি মনে করেন একদম ধ্যানে বসলেন, ধ্যানমগ্ন হলেন, এবং সেই ধ্যানমগ্ন হয়ে আপনি মনে করেন একদম শূন্যের ভিতরে ডুব দিলেন, এবং এবং সেটার থ্রুতেও কিন্তু আপনার ভিতরে কিন্তু এমন জিনিসপত্র আপনি আস্তে আস্তে আপনার সামনে আনভেইল হওয়া শুরু করবে, যেটা আপনি যুক্তি দিয়ে কোনোদিনও বাইর করতে পারতেন না। সো সাধনার থ্রুতে কোন একটা কিছু জানা, যে কোনো সাধনার মাধ্যমে, যেটা সুফিরা করে থাকছেন, বা আপনার মনে করেন ঋষি বলেন, সুফি বলেন, বা এই ধরনের মানুষ যারা আপনার সাধনা করছেন, মেডিটেট করছেন, মেডিটেশনের মাধ্যমে যে জ্ঞানটা আপনার সামনে উন্মুক্ত হয়, সেইটাকে আমি বলতেছি অ্যাপোক্যালিপস। আর অ্যানালিসিসের মাধ্যমে যে জ্ঞানটা আপনার সামনে উন্মুক্ত হচ্ছে, এবং সেটাকে আমি বলতেছি হচ্ছে ফিলসফি। ঠিক আছে। সো আমি এই দুইটা অ্যাসপেক্ট মানুষের, হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি আমি মাই কোয়েশ্চেন মে বি সাউন্ড সো ফানি অ্যান্ড সিলি,
বাট না, এটা এইটা, ওরকম সিলি কোশ্চেন বলে কিছু না, আপনি নিশ্চিতভাবে করেন, হ্যাঁ। তবে আমার কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি যে আপনি একটা, মানে যে আপনি যে ওয়ার্ডটা ইউজ করছেন অ্যাপোক্যালিপ্ট, আমি এটা আসলে মানে ইজ ইট অ্যাপোক্যালিপটিক অর অ্যাপোক্যালিপস? অ্যাপোক্যালিপটি বলতেছি আমি। আমি এটা বলতেছি বিকজ ওকে, অ্যাপো ওকে। বিকজ আমি অ্যাপোক্যালিপস শব্দটা শুনেছি, বাট আপনি কি অ্যাপোক্যালিপটিক বলছেন নাকি অ্যাপোক্যালিপটি বলছেন? আমি অ্যাপোক্যালিপটি বলতেছি, লাস্টে লাইক টি ফিলোসফি। ডাবল ই? ওয়াই আই, যেটা ইচ্ছা বসান। টি ওয়াই আই? ওয়াই বসাতে পারেন, আই বসাতে পারেন, আপ টু ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে কারণ এটার কোনো নাম পার্টিকুলারলি দেয়া নাই ইংলিশ ভাষায়। সো আমি একটা গ্রিক শব্দ অ্যাপোক্যালিপস থেকে আমি এটাকে অ্যাপোক্যালিপটি বলতেছি। যেমন ফিলোসফিটা গ্রিক একটা শব্দ থেকে আসছে, এবং লোগোস, এনিওয়ে, ব্যাপারটা যেটা ফিলোসফি গ্রিক একটা শব্দ থেকে আসছে। অ্যাপোক্যালিপটি, আমি একটা অ্যাপোক্যালিপস একটা গ্রিক শব্দ, সেখান থেকে আমি বলতেছি হচ্ছে যে এই ধারার নলেজকে আমি অ্যাপোক্যালিপটিক নলেজ বলতেছি, বা অ্যাপোক্যালিপটি বলতেছি, বা আনভেইলিং টাইপের ব্যাপার স্যাপার। সো আমার বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে যে নলেজ দুই রকম ভাবে মানুষের আসতে পারে। একটা হচ্ছে ফিলোসফি, আর একটা হচ্ছে অ্যাপোক্যালিপটি। ফিলোসফিকে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আমরা সাধারণত, তথাকথিত যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে যে বড় বড় ফিলোসফারদের কথা যে বলা হয়, আপনার হাইডেগার, সার্ত্রে, কামরু, জিজেক, উইটগেনস্টাইন, বা এই যে যারা আছেন যাদের নাম বলা হয়, ইনার বা শোপেনহাওয়ার, হুয়েভার, ইনারা সবাই কিন্তু ফিলোসফিক। ইনাদের নলেজের বেসিস হচ্ছে ফিলোসফি, এবং তারা এই ধারার নলেজের দিকে তারা গেছে। এবং মূলত ওয়েস্ট ফিলোসফি, সায়েন্স যে বলা হয়, যে সায়েন্সও অ্যাকচুয়ালি ফিলোসফির থেকে আপনার আহ, বের হয়ে আসা একটা শাস্ত্র। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কোন একটা এপিসোডে হয়তো বা কথা বলবো, যে বিজ্ঞান ও কবিতা ওগুলো নিয়ে যখন কথা হবে, তখন মেবি তখন কথা হবে এটা নিয়ে। বাট ফিলোসফি হচ্ছে আমাদের যে পশ্চিমা যে ধারা, সেটাতে ফিলোসফি হচ্ছে নলেজের একমাত্র মাধ্যম হিসাবে সাধারণত দেখানো হয়। সাধারণত বলতেছি না যে সেটার ভিতরেও যে একদম কিছুটা রেবেলিয়াস ব্যাপার স্যাপার নাই, তাও না। মানে করেন যে কার্ল ইয়ং এর কথা বলেন, তো উনি অ্যাপোক্যালিপটি কিছুটা চাইছিলেন ধরতে, মু- পারেননি, বাট ধরতে চাইছিলেন। তো হ্যাঁ। Sounds funny, but maybe that's why PhD has been evolved. হুম, Because philosophy I doctoring. So knowledge gain করা, knowledge attain করার, লার্নিং এর যদি একটা মাত্র প্রসিডিউর থাকে, সেটা যদি পশ্চিমা মিডিয়া অনুযায়ী, পশ্চিমা ধ্যান ধারণা, পশ্চিমা ধ্যান ধারণা অনুযায়ী, হ্যাঁ, পশ্চিমা ধর্ম অনুযায়ী। আম, পশ্চিমা ভাব এবং অনুযায়ী। এবং সেটা ফিলোসফির ব্যাপারটা যেটা, যেটা ইট ইজ এ স্ট্যাকিং প্রসেস অ্যাজ ওয়েল। মানে হচ্ছে যে এটা আপনি একটা জিনিসকে জারণ করতেছেন, আপনি ওটাকে আবার ওটার সাথে কিন্তু প্রকাশ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা প্রকাশ হওয়া। সো ফিলোসফির একটা অনবদ্য পার্ট হচ্ছে প্রকাশ। সো এই জন্য, যেহেতু প্রকাশ হয়, এই জন্য এটা এটা আপনি মনে করেন যে একটার পর একটা, একটার পর একটা, ইটস লাইক এ স্ট্যাক। এটা সামনের দিকে আগাইতে থাকে, বা এরকম মনে হইতে থাকে যে এটা ফরওয়ার্ড গোয়িং মনে হয় অনেক সময়। আর ওকে, অ্যাপোক্যালিপটি যেহেতু এটা স্ট্যাকিং টাইপের না, এটা যেহেতু একটা ঝড়ের মতন হঠাৎ করে রিভিল হয়ে যায় আপনার সামনে, এটা ঠিক স্ট্যাকিং প্রক্রিয়া আগায় না। এটা আপনার অ্যাপোক্যালিপটি ইজ নট আ স্ট্যাকিং প্রসেস, ইটস নট স্ট্যাকিং প্রসেস। এটা আপনি বলতে পারেন যে আনভেইলিং প্রসিডিউর, জাস্ট আনভেইলিং লাইক আ প্রসিডিউর, ইম্পালস। লাইক এন ইম্পালস। এবং এটা আপনি বলতে পারেন যে তাহলে অ্যাপোক্যালিপটিক নলেজ কি অন্য কাউকে শেখানো যায় কিনা? হ্যাঁ, যায়। এবং সেটা গুরুর থ্রুতে যায়। সাধারণত দেখা যায় কোনো একটা গুরু যার শরণাপন্ন হলেন, এবং তার ধ্যানের প্রক্রিয়া আপনি অনুসরণ করলেন, কিন্তু সে কিন্তু আপনাকে নলেজটা শেখাবে না।
সে আপনাকে শিখাবে হচ্ছে যে কিভাবে ধ্যান করতে হয়। ধ্যান যখন আপনি নিজে করবেন, নলেজটা আপনি নিজে অ্যাপোকালিপসের থ্রুতে আপনি অর্জন করবেন। গুরু আপনাকে জ্ঞান দিবে না, বাট ফিলোসফিতে গুরু আপনাকে জ্ঞান দিচ্ছে। আরেকবার লাস্ট কথাটা আরেকবার প্লিজ। হ্যাঁ, দা ফিলোসফিতে যেটা হয় যে গুরু, আপনি স্ট্যাকিং যেহেতু প্রসেসটা, সুতরাং গুরু, আপনি যখন একজন গুরুর সহচর্য যাচ্ছেন, সে আপনাকে নলেজটা দিচ্ছে, সে একজন নলেজটা তৈরি করতেছে এবং নলেজটা আপনাকে দিচ্ছে। আপনি ওই নলেজটাকে আগায় নিয়ে যাচ্ছেন বা ওই নলেজটাকে রিফিউট করতেছেন, এগুলো করতেছেন। এটা ফিলোসফিতে। বাট অ্যাপোক্যালিপটিতে যেটা হচ্ছে, গুরু আপনাকে কোনো নলেজ দিচ্ছে না পার্টিকুলার। গুরু, গুরুকে দেখে আপনি ইনফ্লুয়েসড হচ্ছেন এবং দেখতেছেন গুরু কিভাবে ধ্যান করে, আপনি সেই ধ্যানটাকে অনুসরণ করার চেষ্টা করতেছেন। এবং ধ্যানটাকে আপনি অনুসরণ যখন করতেছেন, তখন নলেজ আপনার কাছে অটোমেটিক আনভেইল হওয়া শুরু করতেছে, বিকজ এটা যেহেতু প্রকাশ নাই। যেহেতু অ্যাপোক্যালিপটিক নলেজের প্রকাশ ওইরকম ভাবে আসলে, মানে এটার সাথে প্রকাশের সম্পর্ক কিন্তু কম। কারণ এটা এমন ভাবে আপনার ভিতরে আসে, এটার, এটা আপনি, এটা অনেক সময় প্রকাশিতব্য না। সাধুর নলেজ, সাধু যখন মানে সাধক, মানে একজন সাধক যখন তার যে জ্ঞান, এটা কিন্তু প্রকাশ করা কিন্তু তার জন্য মুশকিল, সে কিন্তু প্রকাশ করতে পারে না অনেক ক্ষেত্রেই। এবং সেটা যদি সাধারণ মানুষের সামনে যদি হঠাৎ করে সেটা যদি জোর করে প্রকাশ করতে যায়, ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে মিস ইন্টারপ্রেটেড হবে এবং অনেক কিছু হবে। সো এই জন্য সাধকের উচিত, সাধকরা যেটা করায় মানে করে অনেক সাধকের সময়, সেটা ব্যাপারটা হচ্ছে, বারবারই ভুল করেন, এবং হচ্ছে আমরা এরকম অনেক নমুনা অলরেডি দেখেছি রিসেন্ট টাইমসে। হ্যাঁ, এবার সাধকের উচিত যে মানে যেটা ঘটনা ঘটে, যে সাধকের উচিত হচ্ছে যে মিস্টিক ওয়েতে কথা বলা, এবং এটা নেসেসারিলি করা লাগে। আমি এটা আপনাকে অধরা নামক যে ইয়েটা এপিসোড ছিল সেখানে ব্যাখ্যা করছি। বাট আমি জিনিসটাকে মোর এখন আরো বড় করে আমি জিনিসটা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যে একটা নলেজ হচ্ছে আপনার ফিলোসফিক, একটা নলেজ অ্যাপোকালিপটিক। এই অ্যাপোকালিপটিক নলেজ স্ট্যাকিং না, এটা আপনার এটা আপনি আ- আ- একজন গুরু তার শিষ্যকে ইনফ্লুয়েন্স করতে পারে যে সে যেন ধ্যান করে, এবং তার ধ্যানের প্রক্রিয়া হয়তো বা গুরুর কাছ থেকে দেখে একটা তরিকায় সে ধ্যান করবে। আহ, এবং সেই ধ্যানের মাধ্যমে নলেজটা ইভেনচুয়ালি সাধক, যে 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 শিষ্য, তার ভিতরে ইভেনচুয়ালি সেটা নলেজটা রিভিল হওয়া শুরু করবে। এখানে কারণ কিছু বলার কিছু নাই পার্টিকুলারলি। গুরুর জীবন আচরণ, গুরুর ধ্যান প্রক্রিয়া, এগুলা, এইটাই হচ্ছে গুরু সাধক শিষ্যকে শেখাবে, নট কোন একটা পার্টিকুলার জ্ঞান দিবে। গুরুর কাজ বরঞ্চ শিষ্যকে যা শিখছে ওটাকে আনলার্ন করা। মানে গুরু যেটা করবে, অ্যাপোকালিপটিক গুরু যেটা করবে, শিষ্যকে হচ্ছে যা যে সমস্ত বায়াসড নলেজ সে নিয়ে বসে আছে ওইটাকে আনলার্ন করাবে, এবং আনলার্ন করায় সাধনা করা শেখাবে। এবং সে সাধনা করবে এবং সাধনার মাধ্যমে তার কাছে নলেজটা হচ্ছে তখন পরিষ্কার পরিষ্কার ভাবে তার সামনে আনভেইল হওয়া আস্তে আস্তে শুরু করবে, এবং সেটা ওইভাবে আর কি করবে। সো অ্যাপোকালিপটির সাথে আনলার্নিং প্রসিডিওরও যুক্ত, যা আপনি যেটা মনে করেন লার্ন করছেন আপনার সমাজে, সমাজ যেভাবে আপনার উপরে চাপাই দিয়েছে অনেক কিছু, সমাজ যেভাবে আপনাকে প্রভাবিত করছে, সেটা থ্রুতে অনেক ধরনের ইনফরমেশন আপনার ভিতরে কিন্তু তৈরি হয়েছে, বা একটা ন্যারেটিভ আপনার ভিতরে অলরেডি তৈরি হয়ে গেছে। র্যাট রেস। রেট রেস বা যাই হোক, যেটা হোয়াট এভার, আপনার ভিতরে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, সমাজ আপনাকে একটা ন্যারেটিভের ভিতরে নিয়ে গেছে, এবং আপনার ভিতরে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, এবং সেই ন্যারেটিভটাকে আনলার্ন করাটা একজন সাধকের কাজ। তার শিষ্যকে ওইটাকে আনলার্ন করায় দেয়া, যেন সে আবার একটা ক্লিন স্লেটে সে শুরু করতে পারে। এবং ধ্যান যখন করা শুরু করবে, ওই সাধক যেভাবে যে প্রক্রিয়ায় ধ্যান করতেছে সে সেটা ফলো করবে বা করতে পারে, এবং সেই প্রক্রিয়ায় ধ্যান করার মাধ্যমে সে তার ভিতরে ওই অ্যাপোকালিপটিক নলেজ গুলো আসা শুরু করবে। তার মানে এইটা না যে যে ব্যক্তি ফিলোসফিক নলেজ অর্জন করে সে যে অ্যাপোকালিপটিক নলেজ অর্জন করতে পারবে না, এরকম ব্যাপার না। একটা মানুষের দুইটা অ্যাসপেক্টই থাকে নলেজ গেইন করা। আমি অনেস্টলি করে একটা কথা বলি, এই কথাটা শুনে আমি আসলে একটু ভরসা পাচ্ছি।
আচ্ছা। কারণ হচ্ছে এটা আমাকে একটু ভরসা দিচ্ছে যে যদি সামহাও ফিলোসফিক্যাল ওয়ে অফ লার্নিং বাদে আরেকটা ওয়েতে লার্ন করা যায়, শেখা যায়, নলেজ রিভিল থাকে, তাহলে তো ভালোই। বাট সেটার জন্য আপনাকে ওই যে ধ্যান করতে হবে, সাধনা করতে হবে, আপনার নিজের ভিতরে ডুব দিতে হবে, এগুলো করতে হবে। কিছু করলেন নাম চুপ করে থাকুন তাহলে হবে না আর কি। আহ, তো এই আর কি। আহ, আমার কাছে যেটা মনে হয় আর কি, যে এটার জন্য আপনার অনেক কাঠখড় পোড়াইতে হয়। যে কোনো কিছু আপনি ফিলোসফিক দিকে গেলেও কাঠখড় পোড়াইতে হবে, অ্যাপোকালিপ্টিক দিকে গেলেও কাঠখড় পোড়াইতে হবে, কাঠখড় পোড়ানোই লাগবে। এখন মনে করেন আপনি, এখন হচ্ছে কি যে যারা সাধক, বড় সাধক, তারা কিছু বলে যান নাই তাও তো না, তারা তো বলেও গেছেন, অনেক কিছু বলছেন। তো আপনি ইসের কথা চিন্তা করেন, ইবনে আরবির কথা চিন্তা করেন, বা রামকৃষ্ণ পরমহংসের কথা চিন্তা করেন, অনেক কিছুই তো বলছেন। তো বলছেন কেমনে? তো বলার জন্য আবার যে ধরনের নলেজ দরকার, সেটা হচ্ছে আবার ফিলোসফিক নলেজ। সো অ্যাপোকালিপটিক নলেজটাকে ওনারা কিন্তু প্রকাশ করে যান নাই। ওনারা যেটা বলে গেছেন সেটা হচ্ছে যে ওনাদের ফিলোসফিক পার্টটা, যেটুকু ফিলোসফি দিয়ে বলা যায়, যেটুকু যেটুকু জ্ঞানের যে অংশটুকু ফিলোসফিক উপায়ে প্রকাশ, মানে ফিলোসফিক উপায়ে অর্জন ওনারা করছেন, সেটাই বলছেন। কিন্তু অ্যাপোকালিপটিক উপায় যেটা অর্জন করছেন ওইটা বলেন নাই। ফলে অ্যাপোকালিপটিক উপায় যেটা অর্জন করছেন সেটা ওনার ভিতর, ওনার ভিতরে একটা পরিশুদ্ধতা তৈরি করছে, একটা নলেজ, ওই নলেজটা তার ভিতরে বায়াস গুলাকে আনলার্ন করাইছে। ফলে এর পরবর্তীতে ওই অল মানে ওই ওই শুদ্ধতা নিয়ে উনি যখন ফিলোসফিক নলেজের দিকে যখন উনি আগাইছেন, তখন কিন্তু আরো মণিমুক্তা উনি উঠায় আনতে পারছেন। অর্থাৎ ফিলোসফিক নলেজ যেগুলা, ওখান থেকে তো অনেক গার্বেজও আছে। ওখান থেকে মণিমুক্তা যে আপনি তুলবেন সেইটার জন্য আপনার মনটাকে, যদি আপনি অ্যাপোকালিপটিক নলেজ দিয়ে পরিশুদ্ধ করে ফেলতে পারেন, তাহলে আপনি মণিমুক্তাগুলো খুব ইজিলি আর উঠাইতে পারবেন। ব্যাপারটা কি, মানে আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি? আপনি বোঝাতে সক্ষম হচ্ছেন এবং আমি অবাক হচ্ছি যে এইগুলো আসলে আমি কখনো আগে শুনিনি। দিস দিস ইজ ওয়ান্ডারফুল। হ্যাঁ, মানে আপনি আহ, দেখেন, আপনি ফিলোসফিক নলেজ দিয়ে আপনি অনেক গভীর জিনিস, গুরুতর জিনিস আপনি উঠায় আনতে পারেন, কিন্তু কাদা মাটি সহই আপনি উঠাবেন। ওইটার থেকে শুধু মণিমুক্তা উঠাচ্ছেন তা না, কাদা মাটি উঠায় আনতেছেন। সো আপনার ভিতর প্রচুর বায়াস কাজ করতেছে, কিন্তু আপনি গভীরে যে অনেক ভালো ভালো জিনিসও আনতেছেন, খারাপ জিনিসও আনতেছেন, পঙ্কিলতার, মানে আপনি ভালো জিনিসগুলো পঙ্কিলতার ভিতরে কিন্তু ডুবে আছে। সো অ্যারিস্টটল যখন অনেক 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 নলেজ দিয়ে যাচ্ছে, সেখানে পঙ্কিল জিনিসও আছে, সেখানে ভালো জিনিসও আছে, মণিমুক্তা ওই কাদার ভিতরেও আছে। কিন্তু যে সাধু, যে সাধক, যার ভিতরে অ্যাপোকালিপটিক, অ্যাপোকালিপটিক নলেজটা কি করতেছে দেখেন, আপনাকে কিন্তু আনবায়াস করে দিচ্ছে, আপনাকে আনলার্ন করে দিচ্ছে এমন জিনিসপত্র যেটা হচ্ছে যে সমাজের পঙ্কিলতা আপনার ভিতরে চাপাই দিচ্ছে। ফলে আপনার ভিতরে একটা পরিশুদ্ধিতা কিন্তু সে করে দিচ্ছে। আবার আপনি অ্যাপোকালিপটিক নলেজ আপনার সামনে রিভিল হওয়ার কারণে আপনি কিন্তু একটা সৌন্দর্যের সেন্স আপনার ভিতর তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনি ওই পুরা ওই শুদ্ধতা নিয়ে আপনি যখন আপনি ফিলোসফিক নলেজের দিকে যখন আপনি হাত বাড়াচ্ছেন, তখন আপনি কিন্তু মণিমুক্তা খুব রিকগনাইজ করে ফেলতে পারতেছেন খুব ইজিলি, এবং তখন আপনি মণিমুক্তা গুলাকে উঠায় আনতে পারতেছেন পঙ্কিলতা ছাড়াই। সো এই জন্য অ্যাপোকালিপটিক নলেজ কারোর থাকলে ফিলোসফিক নলেজের ক্ষেত্রে হীরা তুলে আনা খুব সহজ হয়। সাধকের এই দুইটাই থাকা উচিত, বা উচিত না মানে, বড় বড় সাধকদের এই দুইটাই ছিল। ইবনে আরাবির কথা বলেন, বা আপনি ইমাম গাজ্জালির কথা বলেন, বা আপনি আহ, রামকৃষ্ণ পরমহংসের কথা বলেন, এইগুলা ছিল তাদের ভিতরে। অ্যাপোকালিপটিক পার্টটা তারা প্রকাশ করতেন না, কিন্তু সেটাকে দিয়ে তারা পরিশুদ্ধ যেহেতু হতেন, এই জন্য তারা যখন ফিলোসফিক নলেজের কথা ওনারা যখন মানুষের সামনে বলতেন, তখন শুধু হীরা মুক্তাই বলতেন, পঙ্কিলতাগুলা ওনারা নিয়ে মানে উঠাতেন না।
ঠিক আছে, এটাই। তো আপনি এখন বলতে পারেন যে অ্যাপোকালিপটিক নলেজ কি, এটা কি শুধু মানে ধরেন ফিলোসফিক নলেজ এবং এটা সহজাত একটা ব্যাপার আছে, যেমন হচ্ছে পুরুষ এবং নারীর ভিতরে আপনি খেয়াল করবেন যে যে পুরুষের ভিতরে সহজাত প্রবৃত্তি আছে যে সে ফিলোসফিক নলেজটা সে অ্যাচিভ করতে পারে ইজিলি। নারীদের ক্ষেত্রে ফিলোসফিক নলেজটা সহজাতভাবে অ্যাচিভ করতে পারে না, বাট এটা নিয়ে পড়াশোনা করে এটাতে একাডেমিক লাইনে ভালো করা বা এগুলো সবই করতে পারবে। বাট সহজাত ফিলোসফার হওয়া নারীদের ক্ষেত্রে কঠিন। দেয়ার আর এক্সেপশনাল এক্সাম্পলস লাইক সিমন দে বুভুয়া বা এরকম ধরনের এক্সেপশনাল কিছু এক্সাম্পল আছে। বাট নারীরা সহজাতভাবে ফিলোসফি করতে পারে না। মানে এটা কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে শুনতে, বাট আমি খারাপ সেন্সে বলতেছি না, আমি ভালো সেন্সে বলতেছি। নারীরা সহজাতভাবে ফিলোসফি করতে পারে না, তাদের ক্ষেত্রে এইটাকে কষ্ট করে অর্জন করতে হয়। পুরুষরা সহজাতভাবে ফিলোসফি করতে পারে ইজিলি, রিলেটিভলি আমি বলতেছি। বাট অ্যাপোকালিপটিক নলেজের ক্ষেত্রে নারীদের কিন্তু সহজাত একটা গুণ আছে, পুরুষের কিন্তু এটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। এই জন্য আপনি দেখবেন ফিলোসফির ইন দ্য ফিল্ড অফ ফিলোসফি নারীদের অরিজিনাল ফিলোসফার নারীরা কিন্তু কম। এখন কেউ বলতে পারে এটা পুরুষতান্ত্রিক সমাজের জন্য, অবশ্যই সেটাও ট্রু, নারীরা কম এবং সহজাতভাবে তারা, নারী প্রচুর একাডেমিশিয়ান আছে। তারা, আপনি ধরেন একাডেমিশিয়ান হওয়ার জন্য কিন্তু আপনি ইউ ডোন্ট নিড টু, এটা আপনার সহজাত হতে হবে তা না। আপনি ফিলোসফি অবশ্যই মানে একাডেমিক লাইনের থ্রুতে যে আপনি ফিলোসফি করতে পারেন, বাট একদম সহজাত ফিলোসফি, যেটা সহজাতভাবে যে ফিলোসফি করার যে বিষয়টা, এটা নারীদের ক্ষেত্রে আমি বলবো যে এটা কিছুটা বলবো যে স্ট্যাটিস্টিক্যালি ল্যাক করে, নট লাইক সবাই এরকম বা এরকম মানে একদম নাই তা আমি বলতেছি না। বাট নারীদের ক্ষেত্রে সহজাত হচ্ছে অ্যাপোকালিপটিক নলেজ। এটা পুরুষদের ক্ষেত্রে সহজাত না, পুরুষরা কিন্তু সহজাতভাবে এটা অর্জন করতে পারে না, অনেক কষ্ট করতে হয় পুরুষদের ক্ষেত্রে। এই জন্য আপনি দেখবেন যে আহ, অনেক নারী ইতিহাসে সাধু সন্ন্যাসী নারী কিন্তু অনেক আছে। আমি একটা খুব ক্লিয়ার এক্সাম্পল দিই। রামকৃষ্ণ মানে পরমহংসের রামকৃষ্ণ পরমহংসের যে গুরু ছিলেন, যিনি গুরু ছিলেন, তিনি কিন্তু একজন মহিলা। তার নাম ছিল হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী, তার নাম ছিল ভৈরবী ব্রাহ্মণী। আবার আপনি খেয়াল করেন যে ইবনে আরবির কথা আমি বললাম, ইবনে আরবিরও যে গুরু ছিলেন উনি ছিলেন মহিলা। উনি, ওনার নাম হচ্ছে ফাতেমা বিনতে মুতান্না। এবং আরো একজন, ওনার দুইটা গুরু ছিলেন, ওনার আরেকজন গুরুর নাম ছিল হচ্ছে নুনা ফাতিমা। আহ সেভিল 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 থেকে উনারা আগত মানে করছে, যে যে জায়গায় নুনা ফাতিমা ফ্রম সেভিল আর কি। Seville means Spain, রাইট। if I'm not wrong. Yeah, that's a nice place. Andalusia, Seville. It's it's beautiful. হ্যাঁ, And there's a particular scale in music. It's called Andalusian cadence. রাইট। Andalusian cadence in music theory. এক্স্যাক্টলি। তো আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন, ইনফ্যাক্ট মিউজিকের ক্ষেত্রেও যে আধুনিক যে মিউজিক বলা হয়, মিউজিক কিন্তু কিছুটা অ্যাপোক্যালিপটিক। তো আধুনিক যে মিউজিক বলা হয়, এই আধুনিক মিউজিকের মানে মিউজিকের প্রথম, আপনি যদি বলেন যে ঐতিহাসিকভাবে সবচেয়ে প্রাচীন যে মিউজিক কম্পোজিশন আপনি যদি যান, সবচেয়ে প্রাচীন হাইমস বলে ওগুলাকে, হাইমস, হিমস, হিমস, আহ সবচেয়ে প্রাচীন মিউজিক কম্পোজিশনদের দিকে যদি আপনি তাকান, কার কম্পোজ করা আপনি জানেন? সেটা হচ্ছে কাসিয়া। কাসিয়া হচ্ছে একজন মহিলা। উনি প্রথম মিউজিক কম্পোজিশন যে করা যায় এরকম করে, উনি প্রথম। এবং সেটাই কিন্তু পরবর্তীতে আপনি নিজে পরবর্তীতে এই যে ওয়েস্টার্ন মিউজিক যে পুরাটা যে এই যে বলা যায় বিথোভেন, মোজার্ট, হোয়াটএভার, এই যে এইগুলো যে এই পুরা ধারাটার অরিজিন কিন্তু হচ্ছে ওই হিমস থেকে। ওই হিম শুরু করছে মানে হিম, ওটাকে যে একটা জিনিস যেটাকে হচ্ছে যে এভাবে যে ধরা যায়, এটা প্রথম দেখাইছিলেন কাসিয়া।
ফার্স্ট কম্পোজার বলতে পারেন যে এরকম ধরনের মিউজিকের। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি মিউজিক, হ্যাঁ বল। আহ ইফ আই এম নট সো রং, দেন কাসিয়া নামে একটা ব্যান্ড আছে, এবং হচ্ছে কাসিয়া নামে একটা ব্যান্ড বাংলাদেশে একটা ব্যান্ড আছে, দে সিং ওয়েল কাওয়ালি, এন্ড মেবি দে আর কল্ড কাসিয়া, মেবি দে আর কল্ড হতে পারে, কাসিয়া। হতে পারে, ওকে, আমি জানি না। ওকে, আমি একটু চেক করে দেখবো। ইন দ্য মিন টাইম আই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দুই ধারার নলেজের ক্ষেত্রে পুরুষদের জন্য সহজাত হচ্ছে ফিলোসফি, আর নারীদের জন্য সহজাত অ্যাপোক্যালিপ্টি। কিন্তু আপনি পুরুষ হন বা নারী হন, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা ইন্টারেস্টিং ব্যাপার। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু পুরুষ এবং নারী সত্তা। এটা কিন্তু কোনো লৈঙ্গিক মানে লিঙ্গ থেকে আমি বুঝাচ্ছি না। এটা কিন্তু অ্যাটিচিউড মানে ইসের অ্যাটিচিউডও না, আমি এটা বোঝাচ্ছি হচ্ছে জ্ঞানের দিক থেকে। পুরুষ এবং নারী সত্তা কিন্তু প্রত্যেকের ভিতরেই উপস্থিত আছে। একটা নারীর ভিতরে যেমন পুরুষ নারী সত্তা থাকে, এবং পুরুষের ভিতরে পুরুষ এবং নারী সত্তা থাকে। সেই পুরুষের ভিতরে যে পুরুষ সত্তাটা সে কিন্তু মানে যেহেতু ওটা তার ডমিনেন্ট, সে সহজাত ভাবেই সে ফিলোসফি সে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তার ভিতরের যে নারী সত্তাটা আছে সেটা বলতে, অ্যাকচুয়ালি পুরুষ সত্তা নারী সত্তা না বলে আপনি সত্তা এ সত্তা বিও বলতে পারেন, কারণ যদি এটাতে অস্বস্তি হয় যে আপনার যে কোনো মানুষের ভিতরে সে পুরুষ হোক বা নারী হোক তার ভিতরে দুইটা সত্তা উপস্থিত। একটা হচ্ছে সৎ, আপনি বলতে পারেন সত্তা ক, আর একটা হচ্ছে সত্তা খ। তো সত্তা খ মনে করেন হচ্ছে তার জন্য সহজাত হচ্ছে ফিলোসফি করা, এবং পুরুষের ক্ষেত্রে সত্তা খটা ডমিনেন্ট। আর সত্তা ক তার জন্য সহজাত হচ্ছে এই অ্যাপোকালিপটিক নলেজ নেয়া। তার তার ক্ষেত্রে সত্তা কটা ডরম্যান্ট। তো পুরুষ সাধক তাকে কিন্তু সত্তা কটাকে সাপ্রেস না, তাকে উঁচুতে উঠাতে হয়, যেহেতু এটা তার ডরমেন্ট। সো এটাকে তার সাধনা করে 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 অনেক কষ্ট করে সত্তা ক এবং খকে সমান সমান করে ফেলতে হয়। এবং সত্তা ক দিয়ে সে হচ্ছে মানে আপনি এটাকে উঁচুতে উঠায় ওটাকে আপনার অ্যাপোকালিপটিক নলেজ গুলাকে সে অর্জন করে। আর নারীর ক্ষেত্রে সত্তা কটা বেশি থাকে এমনি সহজাত। তাকে ফিলোসফি করতে হলে বরঞ্চ সত্তা খটাকে অনেক কষ্ট করে উঠায় 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 উপরের দিকে উঠাতে হয়, এবং ফিলোসফি দিকে তখন সে আগাইতে পারে সহজাতভাবে। সো একজন নারী সাধকের স্ট্রাগলটা হচ্ছে ফিলোসফি, আর একজন পুরুষ সাধকের স্ট্রাগল হচ্ছে অ্যাপোকালিপটি। তো বাট আমরা যেটা করি মানে আমাদের সমাজে যেটা হয় সাধারণত, পুরুষ সত্তা মানে পুরুষ একজন পুরুষ সে মনে করে কি সত্তা খটা মনে হয় খারাপ জিনিস। তার ভিতরে যে নারী সত্তা বা ওই নারী সত্তা মানে কি তার ভিতরে যে অ্যাপোকালিপ্টি অর্জনের যে সত্তাটা আছে এটা সে মনে করে খারাপ জিনিস। সে এটাকে করে কি সে মানে না উঠায়, বরঞ্চ সে একদম চাপ দিয়ে এটাকে জিরো করে দেয়, এবং সে তখন একটা বেডাগিরি করা শুরু করে আর কি। ম্যাসকুলিন ও হাইপার ম্যাসকুলিন বেডাগিরি এগুলাকে সে হচ্ছে তখন মনে করে যে এইটাই মনে হয় এটাই মনে হয় এমনই মনে হয় হইতে হয়। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে কি হয় আমি বলি। মেয়েরা অনেক ক্ষেত্রে করে কি, যেহেতু তাদের হচ্ছে সত্তা কটা উপরে আর সত্তা খটা নিচে, সে সত্তা খটাকে উপরের দিকে না উঠায়, বরঞ্চ যেটা করে সত্তা কটাকে সে সাপ্রেস করা শুরু করে। মানে হচ্ছে সে তার নারীত্বকে সাপ্রেস করে 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 সে মনে করে তার নারীত্বকে সাপ্রেস করাটা মনে হয় বেটার। এটা করে করে সে নিচের দিকে নিয়ে আসে, এবং তার ভিতরে নারীর যে সহজাত নারী সত্তা সেটাকে কমাইলে যেটা ঘটে সেটা হচ্ছে যে সে তখন মানে সে তখন ইনকারেক্ট অ্যাক্ট শুরু করে, মানে নিজেকে ডিসিভ করা শুরু করে। আহ, এবং এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় ব্যাড ফেইথ।
ব্যাড ফেইথের ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। মানে ব্যাড ফেইথের ক্ষেত্রে যেটা হয় যে নারীর ক্ষেত্রে ব্যাড ফেইথ কোনটা আমি বলি, আর পুরুষের ক্ষেত্রে ব্যাড ফেইথ কোনটা বলি। নারীর ক্ষেত্রে ব্যাড ফেইথ হচ্ছে নারী যখন তার সহজাত সত্তা যেটা তার নারী সত্তা, ওইটাকে যখন সে কমায়, সাপ্রেস করে, সে যখন ক্ষয়ের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতেছে, যেটা তার, অর্থাৎ দেখেন, আহ, উচিত হচ্ছে ক্ষটাকে সাধনার মাধ্যমে উঠায় ক এবং খ দুইটাকে কাছাকাছি নিয়ে আসা। বা সেটা না করে যদি কোনো নারী মনে করে আমি এটাকে কাছাকাছি নিয়ে আসার জন্য আমি আমি ক, আমার যে নারী সত্তা এটাকে সাপ্রেস করে আমার পুরুষ সত্তার কাছে নিয়ে আসব, এইটা হচ্ছে নারীর ক্ষেত্রে ব্যাড ফেইট। এবং সেটা করতে যে যেটা করে যে লোয়ার সে লোয়ার বিইং হয়ে যায় এবং সে নিজেকে ডিমিন করে এবং সে নিজেকে ধোঁকা দেওয়া শুরু করে। সে যা বলে সে সেটা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে সেটা সে বলে না, সে নিজেকে ধোঁকা দিতে থাকে। এটাকে বলে ব্যাড ফেইথ একজন নারীর ক্ষেত্রে। আর একজন পুরুষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে পুরুষের যেহেতু পুরুষ সত্তাটা ডমিনেন্ট এবং নারী সত্তাটা তোমার মানে আপনার এই সাবডমিনেন্ট। আমি জ্ঞানের ক্ষেত্রে বলতেছি, আমি ইসের ক্ষেত্রে বলতেছি না, লৈঙ্গিক ক্ষেত্রে বলতেছি না, জ্ঞানের ক্ষেত্রে বলতেছি। তখন পুরুষ করে কি, তার ব্যাড ফেইথের কারণে সে মনে করে যে তার মনে হয় তার ভিতরে যে নারী সত্তাটা আছে এটা মনে হয় খারাপ, এবং সে এটাকে চাপ দিয়ে একদম আহ জিরো করে দিয়ে তার মনে করে যে ইমোশন থাকা খারাপ। এবং সে এক্স্যাক্টলি। একটা, ব্যাটাগরি করে এবং মনে করে হাইপার ম্যাসকুলিনিটি, যে কিসব কিসব জানি। সিগমা, একটা ওয়ার্ড ইউজ করে সিগমা বলে, এটসেট্রা। আরো এগুলোর জন্য আরো অনেক বেসিক্যালি এখন আম, এখন এই পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে অনেক রকমের হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ। অনেক টার্মস আছে। দে ইউজ আ ওয়ার্ড কল্ড সিগমা। আই ডোন্ট নো what actually sigma male really means, but আমি জানি না এটা সম্পর্কে, বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে অন্তত ম্যাসকুলিনিটি অনেক প্রমোট করে, ম্যাসকুলিনিটি অনেক প্রমোট করে। মানে ম্যাসকুলিনিটি একজনের থাকবে, বাট এটা এটা তার থাকবে। এখন তার ভিতরে যে নারী সত্তা আছে, যে যেটা হচ্ছে যে তার ইমোশনের জায়গাটা, নারী সত্তা বলতে আমি বোঝাচ্ছি না যে তার লৈঙ্গিক জায়গা, ইমোশনের যে জায়গাটা, ওইটাকে সে সাপ্রেস করে দিচ্ছে তার ব্যাড ফেইথের কারণে। এটাকে ব্যাড ফেইথ বলছে। পুরুষের ক্ষেত্রে ব্যাড ফেইথ হচ্ছে তার তার ভিতরে যে নারী সত্তা আছে বা যে অ্যাপোকালিপটিক সত্তা আছে এটাকে সাপ্রেস করে দেয়া এবং হাইপার ম্যাসকুলিন হিসেবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে একটা কথা ওয়ার্ড ইউজ করলেন, নারী সত্তার পুরুষ সত্তা, নারী সত্তার পুরুষ সত্তা। তো লৈঙ্গিক দিক থেকে, আই মিন, আমি যদি আসলে জেন্ডার স্টাডিজ এর পার্সপেক্টিভ থেকে যদি এগুলোকে না দেখি, তাহলে কি আসলে বেসিক্যালি জেন্ডার স্টাডিজ এর দিক থেকে আমি নারী সত্তা আর পুরুষ সত্তাকে না দেখলে আমি এটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি? এটা কি এটাকে আপনি ইমোশনাল বলতে পারেন, অ্যাঙ্গেল? এটা হচ্ছে আপনি বলতে পারেন এটা জ্ঞান তাত্ত্বিক অ্যাঙ্গেল। মানে হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমি এই জন্য আসলে নারী এবং পুরুষ সত্তা, মানে আমি জিনিসটা কিভাবে বুঝাবো, কারণ এটা খুব ইন্টারমিক্সিং, এটা খুব ইন্টার লিঙ্কড বিষয়টা। যে একটা লৈঙ্গিক পুরুষের আবার সহজাত হচ্ছে ফিলোসফিক সত্তা, অ্যাপোকালিপটিক সত্তা তার সহজাত না। এই জন্য আমি লৈঙ্গিক পুরুষের ক্ষেত্রে যেই সত্তাটা তার সহজাত ওটাকে পুরুষ সত্তা বলতেছি, আর যেই সত্তাটা তার সহজাত না ওটাকে নারী সত্তা বলতেছি, বোঝানোর সুবিধার জন্য। বাট এটা জ্ঞানগত দিক, এটা লৈঙ্গিক দিক না। ওকে, তো তাহলে একটা পুরুষের ক্ষেত্রে, একজন পুরুষের ক্ষেত্রে তার, একজন পুরুষের জ্ঞানগত ক্ষেত্রে সত্তা দুই রকমই আছে। জ্ঞানগত সত্তা, জ্ঞানতাত্ত্বিক অ্যাঙ্গেল দুই রকম, অথবা জ্ঞানগত দুই সত্তা রকম, দুই রকম, একটা হচ্ছে নারী সত্তা, একটা হচ্ছে পুরুষ সত্তা। হ্যাঁ। তো একজন যেটাকে আমি পুরুষ সত্তা বলতেছি, হ্যাঁ। জি, একজন পুরুষের ক্ষেত্রে পুরুষ সত্তা কোনটা হবে? যেটা হচ্ছে তার ফিলোসফিক দিকটা, সেটা হচ্ছে তার পুরুষ সত্তা। আর আর অ্যাপোকালিপটিক দিকটা হচ্ছে তার নারী সত্তা। নারী সত্তা। তাহলে একজন নারীর ক্ষেত্রে পুরুষ সত্তা কোনটা? নারীর ক্ষেত্রে তার ফিলোসফিক পার্টটা হচ্ছে পুরুষ সত্তা, একটা নারীর ক্ষেত্রে তার নারী সত্তাটা হচ্ছে তার অ্যাপোকালিপটিক পার্টটা। এবং নারী পুরুষের ক্ষেত্রে যেটা ঘটে যে সত্যি মানে জেন্ডারগত নারী পুরুষের ক্ষেত্রে যেটা ঘটে, নারীদের বাই ডিফল্ট, আমার আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে নারীদের বাই ডিফল্ট অ্যাপোকালিপটিক সত্তাটা এনহ্যান্সড থাকে। এবং আহ, এবং ফিলোসফিক সত্তাটা
ডরমেন্ট থাকে। সো একজন নারী যখন সাধক হয়, তার স্ট্রাগলটা মেইনলি দাঁড়ায় তার ফিলোসফিক সত্তাটাকে উপরের দিকে উঠায় ফেলা, যেন অ্যাপোকালিপটিক এবং ফিলোসফিক সত্তা দুইটা সমান সমান চলে আসে। আর আমি পুরুষের ক্ষেত্রে যেটা, আমি খুবই সুন্দর একটা চার্ট করেছি এখানে, একটা বার গ্রাফের মতন, আচ্ছা, একটা বার ওকে, গ্রাফের মতন, আই মিন ইটস লুক নাইস, আই থিংক সো। আচ্ছা, নাইস, ভালো। তো একটা পুরুষের ক্ষেত্রে, একটা পুরুষ সাধকের ক্ষেত্রে স্ট্রাগল হচ্ছে তার নারী সত্তাটা বা তার, আমি নারী সত্তা না বলে এটা অ্যাপোকালিপটিক সত্তাটা বলি, তার অ্যাপোকালিপটিক সত্তাটাকে উপরের দিকে উঠানো। সুতরাং একটা সাধকের কাজ কি আপনি যদি দেখেন, একজন সাধকের কাজ হচ্ছে যেই দুইটাকে সত্তাটা তার সমান ধর্ম, নিয়ে আসো, দুইটাকে এটাকে সমানে নিয়ে উপরের আসো। দিকে উঠে সমানে নিয়ে আসা এবং দুইটাকে একসাথে তারপর উপরের দিকে উঠানো, যেন দুইটা দিয়েই সে জ্ঞান যেন তার ভিতরে সে প্রবেশ করাতে পারে। কিন্তু ব্যাড ফেইথ কোন জায়গাটায়, যখন উত্তরণ না করায়, আমি যখন একটাকে কমায় কমায় দিতেছি, কোন একটাকে কমায় দিচ্ছি, তখন সেটাকে হচ্ছে ব্যাড ফেইথ বলে বলতেছি। মনে করতেছি যে এটা কমাইলে মনে হয় আমি আসলে সঠিক পয়েন্টে পৌঁছাতে পারবো। এর যেমন নারী সত্তার ক্ষেত্রে নারীদের ব্যাড ফেইথটা যেটা ঘটে, যে সে অনেক সময় সমাজ দেখে মনে করে হচ্ছে ফিলোসফি হচ্ছে একমাত্র হয়তো বা ফিলোসফি হচ্ছে একমাত্র জ্ঞানের মাধ্যম। তো সে তখন যেটা করে, নিজের নারী সত্তাকে সাপ্রেস করে তার যে পুরুষ সত্তাটুকু আছে বা তার যে ফিলোসফিক সত্তাটা আছে সেইটার সমান নিয়ে আসতে, রাদার দেন ফিলোসফিক সত্তাটাকে উপরের দিকে উঠায় তার অ্যাপোকালিপটিক সত্তার সমানে নিয়ে আসে। ওটা না করে সে তার অ্যাপোকালিপটিক সত্তাটাকে বরঞ্চ হচ্ছে সাপ্রেস করে তার যে ডরমেট পুরুষ সত্তা আছে ওটার কাছে নিয়ে আসে। তখন সে ভুলভাল কথা বলা শুরু করে, নিজেকে ডিসিভ করা শুরু করে, এবং সে যে নিজেকে ডিসিভ করতে সে বুঝতে পারে না। এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে ব্যাড ফেইথ। সে যখন পুরুষ হইতে চায়, নারী যখন পুরুষ হইতে চায়, এটা নারীর ব্যাড ফেইথ। এবং পুরুষ যখন তার নারী সত্তাটাকে জিরো করে দিয়ে সে হাইপার ম্যাসকুলিন হতে চায়, সেটা হচ্ছে পুরুষের ব্যাড ফেইথ। এখনো পর্যন্ত যতটুকু যা শিখেছি তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আহ আমি অনেকটা দূর বুঝতে পেরেছি, তবে কিছু কথা আসলে বেসিক্যালি আপনার কাছ থেকে আমি একটু ক্রস চেক করে নিতে চাই। ইটস ভেরি হুম, ইম্পর্টেন্ট ফর মি। একটা কথা হচ্ছে যে সাধকের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে হুম। সাধকের কাজ হচ্ছে, সাধকের যে দুটো সত্তা থাকে, জ্ঞানতাত্ত্বিক সত্তা, জ্ঞানতাত্ত্বিক অ্যাঙ্গেলের দিক থেকে যে একজন সাধকের নারী সত্তা থাকে, পুরুষ সত্তা থাকে, এবং সেই নারী সত্তা পুরুষ সত্তার উপর বেসিস করে, ইয়া, পুরুষ সাধক নারী সাধক লৈঙ্গিক দিকের কথা বাদ দিই, আমি জাস্ট বলতে চাচ্ছি সাধকের মেইন কাজটা হচ্ছে নারী সত্তা এবং পুরুষ সত্তাকে ফার্স্টে সমান করা। মানে দুইটাকেই যেহেতু উঠাতে হবে তার, একজন সাধক তো দুইটাকেই সে এনহ্যান্স করবে। যেটা তো তাকে তো ডরমেন্ট আছে, first যেটা যেটা ডরমেন্ট ডরমেন্ট আছে আছে, সেটাকে হচ্ছে কষ্ট, ওটার জন্য কষ্টটা লেভেলে বেশি, আনা, হ্যাঁ, লেভেলে আনা। লেভেলে আনতে হলে কষ্টটা বেশি করতে হবে। তারপরে হচ্ছে দুটোকে হচ্ছে এনহ্যান্স করা, তারপরে দুইটাকেই এনহ্যান্স করা। দুটোকে এনহ্যান্স করা। এরপরে আপনি কিছু কথা বলেছেন, ওই কথাগুলো আমার বুঝতে অসুবিধা হয়েছে। যেমন ব্যাড ফেইথের কথা বলছি আমি, ব্যাড যে ফেথ একটা, আমি বুঝিনি, আই এম সরি। হ্যাঁ, ব্যাড ফেইথ হচ্ছে একটা নারী যখন তার নারী সত্তাটাকে বা তার অ্যাপোকালিপটিক যে সত্তাটা, এইটাকে যখন সে সাপ্রেস করে তার ফিলোসফিক সত্তার সমান নিয়ে আসতে যে উদ্যত হয়, রাদার দেন ফিলোসফিক সত্তাটাকে সে না উঠায়, সে তার নারী সত্তাটাকে সাপ্রেস করে ফিলোসফিক সত্তা বা পুরুষ সত্তার কাছাকাছি সমান যখন সে করে ফেলতে চাচ্ছে, সে মনে করতেছে যে তার নারী সত্তাটা মনে হয় তার লজ্জার বিষয়, এটা মনে হয় তার খারাপ, সে যখন পুরুষের মতন হতে চাচ্ছে। সোজা হিসাবে যেটাকে যেটা আসলে বেসিক্যালি সে ইনহেরেন্টলি কোনো, মানে ব্যাড ফেইথ আসলে বেসিক্যালি, আমরা যদি ব্যাড ফেইথের একটা বলি যে আসলে ব্যাড ফেইথ কি, ব্যাড ফেইথ হচ্ছে, ব্যাড ফেইথ হচ্ছে ইনহেরেন্টলি আমার মধ্যে যেই সত্তাটা ইনহেরেন্টলি, ইন্ট্রিনসিক্যালি যে জিনিসটা অলরেডি এনহ্যান্সড আছে, সেটাকে সামহাউ চাপিয়ে চুপিয়ে জিরো করে ফেলা। চাপায় দেয়ার, সেটাকে চাপায় দেওয়ার চেষ্টা করা, মানে যে কোনো আপনার যে কোনো সত্তাকে চাপানোর চেষ্টা করাই হচ্ছে ব্যাড ফেইথ।
যে কোনো এখন সত্তাকে চাপ। আর দেখেন আপনার ভিতরে পুরুষ সত্তা নারী সত্তা মানে অ্যাপোকালিপটিক সত্তা, এবং আপনার ভিতরে দেখেন আপনার ভিতরে অ্যাপোকালিপটিক সত্তা এবং ফিলোসফিক সত্তা দুইটাই আছে। আপনার ভিতরে কোনটা এনহ্যান্সড? ফিলোসফিক সত্তা। ইয়েস, এখন আমি এখন যদি ফিলোসফিক্যাল আমার সত্তাটাকে যদি আমি কমাতে চাই, তাহলে সেটা হচ্ছে আমার ক্ষেত্রে ব্যাড ফেইথ। হ্যাঁ, না আপনার, আপনি যেহেতু পুরুষ সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটা করবেন না দেখা যাবে, কারণ সমাজ আপনাকে শিখাইছে যে পুরুষের হাইপার ম্যাসকুলিন হতে হয়। সে তখন কি করবে? তার যে নারী সত্তাটা আছে সেটার ব্যাপারে সে লজ্জিত হবে। সে মনে করবে আমি ইমোশনাল হওয়াটা মনে হয় খারাপ। সে তখন তার নারী সত্তাটাকে আরো সাপ্রেস করে দিয়ে সে জিরো করে ফেলবে, রাদার দেন ওইটাকে এনহ্যান্স করে দুইটাকে দুইটাকে আবার তারপরে সে নিয়ে কাজ করবে। কারণ দেখেন আপনি যখন আপনি যখন খেয়াল করবেন পুরুষের ক্ষেত্রে সে হচ্ছে তার যেটুকু নারীসত্তা মানে ডরমেন্ট ফর্মে আছে সে সেটা নিয়েও লজ্জিত হচ্ছে। সে সেটাকে জিরো করে দিয়ে সে হাইপার ম্যাসকুলিন হতে চাচ্ছে। এটা হচ্ছে পুরুষের ব্যাকফিট। পুরুষের ক্ষেত্রে অ্যাপোক্যালিপটিকে জিরো করতে চাইলে সেটাই হচ্ছে ব্যাড ফেইথ, পুরুষের ব্যাকফিট। পুরুষের ব্যাড আপনি ফেইথ। আর টেন্ডেন্সিটা খেয়াল করেন। জি, আর নারীর ক্ষেত্রে ব্যাড ফেইথ হচ্ছে অ্যাপোক্যালিপটিকে জিরো করতে চাইলে। ইয়া রাইট, অ্যাপোকালিপটিকটাকে সে যখন নামায়, সে ওটাকে যখন সে নাই করে দিতে চাচ্ছে, ওটা হচ্ছে নারীর ব্যাড ফেথ। সে নারী যখন পুরুষ হয়ে উঠতে চাচ্ছে সেটা নারীর ব্যাড ফেথ। পুরুষ যখন হাইপার ম্যাসকুলিন হয়ে উঠতে যাচ্ছে সেটা পুরুষের ব্যাড ফেথ। তবে এখানে কিন্তু একটা বিষয় কমন, কি? সেটা হচ্ছে যে এখানে অলওয়েজই উভয় পক্ষ, পুরুষ এবং নারী, সবাই চাচ্ছে যে ফিলোসফিটাকে যেন আমি উপরে উঠাতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে আহ, যেহেতু সমাজে প্রচলিত যে ধ্যান ধারণা সেটা হচ্ছে ফিলোসফি হচ্ছে একমাত্র নলেজ। তো আপনি যদি সামহাও কোন একটা ভাবে যদি আপনি ফিলোসফিকে অনেক বেশি প্রাধান্য দিতে চান এবং আপনার অনুষ্ঠিতটাকে যদি কিল করতে চান, তাহলে সেটা হচ্ছে আপনার ব্যাড ফেইথ হয়ে যাচ্ছে। বিকজ আমি এখনো পর্যন্ত এখানে ড্রয়িং করে এটাই বের করেছি। মানে ব্যাপারটা দেখেন, আপনি ওয়েস্টার্নাইজ সোসাইটি, যেটা ওয়েস্টার্ন নলেজ, যেটা ওয়েস্টার্ন সোসাইটি, এটা কিন্তু মূলত পুরুষ অধ্যুষিত সোসাইটি। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে শব্দটা কোত্থেকে আসতেছে আসলে, পুরুষতান্ত্রিকতার একদম চরমে হচ্ছে ওয়েস্টার্ন সোসাইটি আপনি বলতে পারেন, একরকম ভাবে বলতে পারেন, এবং সেটা এইভাবেই আসলে। আপনি যদি ইন্ডিজিনাস যে আপনার রেড ইন্ডিয়ানদের বা বলেন বা ইন্ডিজিনাস পপুলেশন ওখানে যদি যান, আপনি সেখানে কিন্তু দেখবেন যে নারীদের কিন্তু ডিফারেন্ট ধরনের কিন্তু তাদের যে জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে তাদের কিন্তু ডিফারেন্ট মর্যাদা কিন্তু ছিল ওই ধরনের সমাজ। আপনি হিস্ট্রির দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন। আমার একজনের কথা বারবার মনে পড়ছে, আমি অনেকবার বলতে চাইছি নামটা কিন্তু বলতে পারিনি। রাবেয়া বসরি, আমার বিগ ফ্যান হবার, হুম। আমার বিগ তা- ফ্যান হবার, আমার তাহলে বিগ দেখেন, ফ্যান হবার। না ঠিক আছে, তাহলে দেখেন যে উম, তাহলে আপনি দেখেন যে বিষয়টা কিরকম, যে আপনি যারা সুফি যারা যারা সুফি ছিলেন সেখানে নারীদের অবস্থান কিরকম ছিল? সেখানে নারী টিচার ভুরি ভুরি পাবেন। তারপরে যারা ঋষি ছিলেন, ঋষি মুনি যে এরকম নারী সাধক ভুরি ভুরি পাবেন। কিন্তু আপনি ফিলোসফিতে যান, ওয়েস্টার্ন ফিলোসফিতে যান, নারী ফিলোসফার কয়টা পাবেন? অলমোস্ট জিরো। পোস্ট মডার্ন সোসাইটিতে আপনার কিছু পাবেন হয়তোবা, বাট সেটা ন্যাচারালি না, খুব রেয়ার। এই জন্য দেখবেন যে আহ, আ- মানে নারীবাদীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ব্যাড ফেইথে আক্রান্ত। আমি খারাপ সেন্সে কিন্তু বলতেছি না, এটা বিকজ অফ দিস রিজন। আমি দেখেন, আমি আমার আমার অবজারভেশন গুলো আমি আপনাকে বলতেছি এখন, এটার মানে এটা ডেফিনেটলি একটা কন্ট্রোভার্সি তৈরি করতে পারে, এবং আমি যেটা বলতেছি ডেফিনেটলি কন্ট্রোভার্সি তৈরি হওয়ার মতোই কথাবার্তা বলতেছি। এটা অনেক পছন্দ হবে হবে না, আই ডোন্ট নো। আমার কথা পুরুষেরও পছন্দ হবে না, আমার কথা নারীরও পছন্দ হবে না অনেক ক্ষেত্রে, যদি এটাকে ইমোশনালি দেখতে চায়। বাট এটাকে যদি একটু বিবেচনা করে দেখে যে আসলে ব্যাপারটা কি, ঐতিহাসিকভাবে কিরকম, আমি একদম আনবায়াসড ওয়েতে বলার চেষ্টা করতেছি যতটা সম্ভব। সেটাকে ওভাবেই দেখতে হবে।
যথেষ্ট পরিমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতন কথাবার্তা আমি বলে ফেলছি অলরেডি। ফেমিনিস্টের ব্যাড ফেইথ আক্রান্ত। না, ফেমিনিস্টরা ব্যাড ফেইথে আক্রান্ত আমি বলি নাই। আমি বলতে চাচ্ছি যে ফেমিনিস্টদের মধ্যে একটা বড় অংশ আছে যারা ব্যাড ফেইথে আক্রান্ত হয়েছে। আবার এই যে পুরুষতান্ত্রিক বেড়াগিরি, এদের মধ্যে একটা বিশাল অংশ, এটা হিউজ একটা অংশ। আপনি এই যে বেড়াগিরি যে করে আপনার, এই যে মাসোম্যান, এই যে এই যে এই বেটাগিরি গুলা, এগুলোও কিন্তু ব্যাড ফেইথ। এগুলো ব্যাড ফেইথের একদম প্রকাশ। সো আমি শুধু নারীর কথা বলতেছি না কিন্তু, এটা ওকে, সো লেটস, কখনো মনে করতে যাবেন না। ওকে, আমি একটু ফানি হই, লেটস, প্লিজ, আই এম অ্যাপোলোজাইজ, আই এম অ্যাপোলজিং। um সিক্স প্যাক বডি বানানোর চেষ্টা করে কি না না, খারাপ কিছু? দেখেন, সিক্স প্যাক বডি আপনি যদি ন্যাচারালি বানাইতে চান, ওটার মধ্যে কোনো সমস্যা নেই। কি বানাইতে চাইলে বানাইলে আছে, ঠিক আছে ভাই, কেউ আহ সৌন্দর্যটার মধ্যে খুঁজে পাচ্ছে, এলো, ঠিক আছে ভাই, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট। বাট হাইপার মেসকুলিনিটির যে চর্চাটা, যেটা হচ্ছে যে আমি ইমোশনাল হব না, ইমোশনাল হওয়া খারাপ, এই যে কি মানে কিসব কিসব জানি, আপনি দেখবেন যে অনলাইনে আপনি এই সমস্ত, যে কি জানি, কি টেট, সামথিং টেট টেট, কি জানি নাম আছে এগুলোর, অ্যান্ড্রু টেট, অ্যান্ড্রু টেট, অ্যান্ড্রু টেট, এগুলো অ্যান্ড্রু টেট। হাইপার মেসকুলিনিটি প্রমোট করে, বা এগুলো এগুলো ব্যাড ফেইথের চরম, মানে একদম ব্যাড ফেইথের চূড়ান্ত এগুলো। হাইপার ম্যাসকুলিনিটি। হ্যাঁ। আবার আপনি ধরেন যে অদ্ভুত ধরনের কিছু নারীবাদীও পাবেন যারা মনে করেন হইতেছে পুরুষ হইতে চায়। তো এগুলাও ব্যাড ফেইথ। হাইপার ফেমিনিটি আর হাইপার ফেমিনিজম। না, হাইপার ফেমিন মানে, কারণ তাদেরটা আবার অন্য ওয়েতে কাজ করে, তো সেম ওয়েতে না। তারা পুরুষ হইতে চায় অনেকে, যে মনে করে হচ্ছে আমার ভিতরে নারী সত্তাটা খারাপ। ম্যাসকুলিনিটিকে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই ম্যাসকুলিনিটি নিয়ে একটা ব্যাপার আছে। কারণ ম্যাসকুলিনিটি সমাজ যেহেতু, ওয়েস্টার্ন সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক, এই জন্য দুই দিক থেকেই মনে করা হয় যে ম্যাসকুলিনিটি ইজ দ্য, ওইটাই মনে হয় আসলে অ্যাচিভ করার বিষয়। তাহলে কি এখন কি ম্যাসকুলিনিটি কি আমরা কি ভেঙে ফেলবো? তাহলে কি পুরুষতান্ত্রিক সমাজ থেকে আমরা চেঞ্জ করে ফেলবো? না না, এগুলো আমি বলতেছি না। পুরুষতান্ত্রিক সমাজ না, আপনি এটা যেহেতু বলতে যাচ্ছেন না, তাহলে এটা কি একটা সমাধান হতে পারে কিনা, আপনি এটা বলতে চাননি কিন্তু পুরুষতান্ত্রিক সমাজকে যে অলওয়েজ প্রমোট করা হয়েছে, তাহলে এর কি কোনো বিকল্প আছে? থাকলে সেটা কি? না, আপনি এটার বিকল্প, এটার বিকল্প যদি খুঁজতে যান তাহলে আপনি আবার আরেকটা জিনিস প্রমোট করে ফেলবেন, সেটার দরকার নেই। বিকল্প খুঁজতে যাওয়ার কিছু নেই। যেটা করার আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অর্থাৎ হচ্ছে যে একটা মানুষের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা, মানুষের ভিতরে দুইটা সত্তাই থাকতে পারে, থাকবে, এটাই নর্মাল। এখন এই দুইটা সত্তায় জ্ঞানতাত্ত্বিক জায়গাতে এই দুইটা সত্তাই খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একজন সাধক হিসাবে আপনার যেই সত্তাটা দুর্বল, সেই সত্তার জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে সেই সত্তাটাকে আপনি এনহ্যান্স করতেছেন। আপনি লৈঙ্গিক জায়গার কথা কিন্তু বলা হচ্ছে না। আপনার ভিতরে যে অ্যাপোক্যালিপটিকে আপনি এনহ্যান্স করার জন্য আপনাকে ক্রস ড্রেসিং করার দরকার নেই। আরেকবার। আপনার ভিতরের অ্যাপোক্যালিপটিক সত্তা এনহ্যান্সমেন্টের জন্য আপনার নারীর পোশাক পরার দরকার নাই, ক্রস ড্রেসিং করার দরকার নাই। বিকজ ওটা নারীর জিনিস না পার্টিকুলারলি। ওইটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক ভাবে ওটার একটা আহ, সহজাত বিষয় নারীর ক্ষেত্রে, তার মানে এটা না যেটা নারীরই জিনিস। আই এম সরি, আরেকবার, আই এম সরি। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষের ভিতরে দুইটা সত্তাই থাকে জ্ঞানতাত্ত্বিক ভাবে, অ্যাপোকালিপটিক সত্তা, ফিলোসফিক সত্তা। যার যেই সত্তাটা হচ্ছে ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটাকে সে এনহ্যান্স করার চেষ্টা করবে, যেন জ্ঞানতাত্ত্বিক ভাবে সে উন্নত হতে পারে। এটাই মূল কথা। এটাই মূলত। ওকে, অলরাইট। কোনো প্রেজুডিস ছাড়া, এই হচ্ছে বিষয়টা। হোয়াই প্রেজুডিস? প্রেজুডিসের কথা বললাম যে ওই যে ওই জায়গাটা যে মনে করা যে আমার ভিতরে যে ইমোশন কাজ করতেছে সেটা মনে হয় খারাপ জিনিস।
এটা প্রেjuডিস। মনে করা যে ইমোশন শুধু নারীর জিনিস, এটা পুরুষের থাকে না। এটা হচ্ছে ব্যাড ফেথ। আবার একটা নারীর মনে করা যে আমার ইমোশন মনে হয় আমার দুর্বলতা, আমাকে মনে হয় ইমোশন লেস হতে হবে। এটা বা তার নিজের সত্তাকে অস্বীকার করে বসে থাকা, তার ভিতরে যে সহজাত ব্যাপারটা ছিল, এটা হচ্ছে ব্যাড ফেথ। ব্যাড ফেথ থেকে বের হয়ে আসতে হবে। Being emotional is not a problem. No, being emotional is not a problem. Being emotional is not a problem, as well as যৌক্তিক হওয়াটাও কোনো সমস্যা না, ইমোশনাল হওয়াটা। বাট এই সমাজ সাধারণত ফিলোসফিক জায়গাটাকে, আহ, এই সমাজে ফিলোসফিক জায়গাটাকে হচ্ছে জ্ঞানের একমাত্র মাধ্যম হিসেবে যদি দেখানো হয়, এটাই ডমিনেন্ট। সো এই জন্য পুরুষ চিন্তা করে হাইপার ম্যাসকুলিন হয়ে যেতে হবে, আর নারী চিন্তা মানে পুরুষ মানে অনেকে আছে তাদের ব্যাড ফেথটা হচ্ছে হাইপার ম্যাসকুলিন হয়ে যেতে হবে, তার ইমোশনটাই খারাপ, এটাই মনে করে, এটা মনে করা উচিত না। নারীর ক্ষেত্রে হচ্ছে যে তার যে সম্পদ আছে, ইমোশনের জায়গাটা যে তার একটা সম্পদ, এটাকে সে মনে করে হচ্ছে যে অনেক ক্ষেত্রে যারা ব্যাড ফেথ আক্রান্ত তারা মনে করে এটা মনে হয় তার খারাপ জিনিস, এটাকে নামায় ফেলতে হবে এবং পুরুষের মতো হয়ে যেতে হবে। সো ব্যাড ফেথ এটা আসলে উচিত ভিতরে যে জ্ঞানতাত্ত্বিক ভাবে যে জ্ঞানের যে দুইটা দরজা আছে, এই দুইটা দরজাকেই ওপেন করা উচিত। এবং এটার সাথে জেন্ডারকে মিলায় ফেলা হচ্ছে সমস্যাজনক। মানে এটা মনে করার চেষ্টা, কেউ যদি মনে করে যে আমার ইমোশনাল জায়গাটা এনহ্যান্স করা মানে হচ্ছে আমি নারী হয়ে যাইতেছি, এটা সমস্যাজনক চিন্তা। Mesmerizing. এটাই মোটামুটি বলতে চাইছি যে আম, দর্শনের বাইরে কি আছে, দর্শনের বাইরে আসলে হচ্ছে পুরো একটা হোল ডিসিপ্লিন আমি বলতে পারি যে আছে। সেটাকে আমি অ্যাপোকালিপটিক বলতে, বলতে এটাকে ওয়েস্টার্ন সমাজে বা আমাদের আধুনিক সমাজে এটাকে রেকগনাইজ করা হয় না। বাট এটা হচ্ছে জ্ঞানের একটা বিশাল দরজা। হুম। দর্শনের বাইরে কি আছে? দর্শনের বাইরে অ্যাপোক্যালিপটি আছে। হুম। ফ্যান্টাস্টিক। আপনি কি আর কিছু বলতে চান? না, মোটামুটি যেটা বলার বলছি। আচ্ছা, ওকে, ফাইন, তাহলে আমি একটু সামারাইজ করি। Sure. আচ্ছা, ওকে। সো আমরা এই এপিসোডে যেটা আসলে মোটামুটি শিখেছি সেটা হচ্ছে যে, আই মিন, বেসিক্যালি হোয়াট উই ডিসকাসড, দ্যাট ইজ জ্ঞান অর্জনের ধারা, একটা ওয়েস্টার্নাইজেশনের একটা হুম। আবেশ, একটা ইন্ডাকশন আছে, যেটার কারণে আসলে বেসিক্যালি আমরা ফিলোসফিকে অলওয়েজ প্রাধান্য দিই, দর্শনকে অলওয়েজ প্রাধান্য দিই। তবে হুম। দর্শনের বাইরেও আসলে বেসিক্যালি অ্যাপোক্যালিপ্টি বলে কিছু একটা আছে, যেটা আসলে বেসিক্যালি নলেজের যে দুটো ধারা বলা যায়, অথবা হচ্ছে নলেজ অ্যাটেইন করার যে দুটো হুম। প্রসেস, হুম। যে দুটো মেথডস, দুটো মোড, টু ডিফারেন্ট মেথডস, টু ডিফারেন্ট মোডস অফ অ্যাটেইনিং নলেজ, দ্যাট ইজ বেসিক্যালি, দোজ আর বেসিক্যালি ফিলসফি অ্যান্ড অ্যাপোক্যালিপ্টি। আর অ্যাপোক্যালিপ্টি হচ্ছে একটা আনভেইলিং প্রসেস, হুম। একটা পর্দা সরে গেল, একটা ইম্পালসের মাধ্যমে ঠাস করে কোনো একটা জিনিস চলে আসলো আমার সামনে। হুম। আর ফিলোসফিটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, একটা স্ট্যাকিং প্রসেস। হুম। আর ফিলোসফি কি? ফিলোসফি হচ্ছে কোন একটা এসেন্স, সেই এসেন্সটাকে হচ্ছে ইন্টারনালাইজ করা, এবং সেই ইন্টারনালাইজেশনের মধ্যে আমরা যেই ইন্টারনালাইজেশন করব সেটার জন্য আসলে বেসিক্যালি আমরা কখনো কখনো অ্যানালজির সহায়তা নিতে পারি, কখনো কখনো আমরা প্যাটার্ন রিকগনিশনের সহায়তা নিতে পারি, আবার কখনো আমরা একটা ডিপ ডাইভ দিতে পারি। এবং আমাদের ইন্টারনালাইজেশন হলো, তারপরে হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন করি, এবং একটা এক্সপ্রেশনের জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা মোটিভেশন থাকে।
সো এটা হচ্ছে একটা ব্যাপার। আর ওকে ফাইন, দর্শনের সাথে দর্শনের ভাবের একটা ছোট্ট একটা স্লাইড পার্থক্য আছে, সেটা হয়তো বা না বললে চলবে, তবে প্রকাশযোগ্যতা একটা ইম্পর্টেন্ট বিষয়। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার রিগার্ডিং ফিলসফি। সো পশ্চিমা যে ধ্যান ধারণা সেটা অনুযায়ী আসলে ফিলসফি ইজ দ্য অনলি ওয়ে অফ অ্যাটেইনিং নলেজ, হুইচ ইজ নট কারেক্ট, হুইচ ইজ ডেফিনেটলি নট কারেক্ট। এবং সেটা আমরা এই ভিডিওতে বলেছি, আমরা অলরেডি বলেছি, এবং আমাদের মূল বিষয়, আমাদের আলোচনার সূত্রধর এটাই বলেছেন। দ্য মিস্টিক ওয়ে অফ টকিং, মিস্টিকস শুড স্পিক ইন দ্য মিস্টিক ওয়ে অফ টকিং, মিস্টিক ওয়ে অফ স্পিকিং। আর ধ্যানের তরিকা থেকে হচ্ছে ইভেনচুয়ালি নলেজটা রিভিল হয় অ্যাপোক্যালিপটি এর ক্ষেত্রে। আমি কারেক্ট? হ্যাঁ, অ্যাপোকালিপটিক নলেজটা সাধারণত আপনাকে কেউ শিখাই দিবে না, আপনাকে হচ্ছে যে তরিকাটা শিখাই দিবে। অর্থাৎ নলেজটা পার্টিকুলারলি শিখাই দিবে না, আপনাকে তরিকাটা দেখাই দিবে, আপনি তরিকাটা ফলো করবেন বা কোনো একটা তরিকা আপনি ফলো করবেন বা সেটার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন। আপনার যেটা এবং এটা এটা একটা পার্ট, এবং আরেকটা পার্ট হচ্ছে আপনাকে আনলার্ন করায়। আপনার সমাজ আপনাকে যেভাবে বায়াস করছে সেই বায়াসটাকে আনলার্ন করানোর প্রসেস গুরু, এই গুরু এই কাজটাও অ্যাকচুয়ালি তার শিষ্যর প্রতি করে। সো গুরু দুইটা কাজ, একটা হচ্ছে শিষ্যকে আনলার্ন করানো, একদম ক্লিন স্লেটে পরিণত করা, এবং সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে তাকে তরিকত শিখাই দেয়া। এবং সে ওই তরিকা ফলো করলে ধ্যান যখন সে করা শুরু করবে তখন অটোমেটিক তার ভিতরে অ্যাপোকালিপটিক নলেজ গুলো ঢোকা শুরু করবে। এবং সেটা গুরু এটাকে ডাইরেক্টলি কোনো কিছু বলে এটা দিতে পারবে না, এটা 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 শিষ্যকে স- সরাসরি সংযোগের মাধ্যমেই, পরমের সাথে সংযোগের থ্রুতেই এটা হতো। ওকে, গুরুর আসলে বেসিক্যালি দুটো কাজ। আর আমরা তো ফাইনালি হচ্ছে আলাপ আলোচনা করলাম যে হচ্ছে পুরুষ সত্তা আছে, নারী সত্তা আছে, যেটাকে আসলে আমরা বেসিক্যালি জ্ঞানতাত্ত্বিক সত্তা বলছি। তো জ্ঞানতাত্ত্বিক সত্তার দিক থেকে মেয়েদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ছেলেদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। আমি জানি না আসলে এটা বেসিক্যালি সামহাও আসলে এই ইমেজেস গুলো আসলে কখনো ইউটিউবে ডেফিনেটলি আসলে কোনো একটা লেকচারের ছবি আসলে আপলোড করা যায় না, যেহেতু সেখানে কোনো ফটোস পোস্ট করা যায় না। বাট আই উইশ আই কুড রিয়েলি পিন দিস ফটো, বিকজ আমি এখানে কিছু হচ্ছে গ্রাফিং করেছি। সেই গ্রাফিংটা আসলে বেসিক্যালি দেখলে বোঝা যায় যে আসলে নারী সত্তা যে অ্যাপোক্যালিপটি বলা হচ্ছে আর ফিলোসফি বলা হচ্ছে, এটা আসলে কার কম থাকে, কোনটা বেশি থাকে, এবং কোনটাকে ব্যাড ফেইথ বলা হয় কখন। কারণ আহ মেয়েরা অথবা নারীরা আসলে বেসিক্যালি ফিলোসফির জন্য স্ট্রাগল করে, আর পুরুষরা স্ট্রাগল করে অ্যাপোক্যালিপটি এর ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে বাই ডিফল্ট, ইনহেরেন্টলি, ইন্ট্রিনসিক্যালি নারী সত্তা, তার অ্যাপোক্যালিপটিটা বেশি থাকে, এবং এটা হচ্ছে তার নারী সত্তা। কিন্তু তার ফিলসফিটা কম থাকে, এবং এটা হচ্ছে তার জন্য পুরুষ সত্তা। ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ফিলসফিটা ইনহেরেন্টলি, ইন্ট্রিনসিক্যালি, বাই ডিফল্ট অনেক বেশি থাকে, এবং এটাই হচ্ছে তার পুরুষ সত্তা। আর অ্যাপোক্যালিপটিটা কম থাকে, এবং এটাই হচ্ছে তার জন্য নারী সত্তা। আর নারী যখন তার হচ্ছে অ্যাপোক্যালিপটিকে জিরো করতে চায়, শূন্য করতে চায়, সেটাই তার জন্য হয় ব্যাড ফেইথ। আর পুরুষ যখন তার অ্যাপোক্যালিপটিকে জিরো করতে চায়, নিঃশেষ করতে চায়, তার নারী সত্তাটাকে নিঃশেষ নিঃশেষ করতে চায়, সেটা হয় পুরুষের জন্য ব্যাড ফেইথ। সাধকের কাজ যে ডরম্যান্ট ক্যারেক্টারিস্টিক্স বা যে ডরম্যান্ট সত্তাটা আছে, সেটাকে ফার্স্টে লেভেলে আনা, তারপরে এই দুটোকে ব্যালেন্স করে উপরের দিকে নিয়ে যাওয়া। আই মিন ফিলোসফি এবং হচ্ছে অ্যাপোক্যালিপটিকে সমান হারে উপরের দিকে বাড়াতে থাকা। কিন্তু যেটা কম আছে সেটাকে আগে ব্যালেন্স করতে হবে। ইটস নট লাইক একটা বেশি আছে একটা কম আছে এবার বাড়াতে থাকলাম। ইট ওয়ন্ট ওয়ার্ক। ইউ জাস্ট নিড টু কিপ দ্য লেভেল, এন্ড দেন ইউ জাস্ট নিড টু রাইজ। রাইট, এক্স্যাক্টলি। আর আমরা তো
ফাইনালি অ্যান্ড্রু টেটের ব্যাপারে কথা বললাম। হাইপার ম্যাসকুলিনিটি, বিং ইমোশনাল ইজ নট আ প্রবলেম। Being emotional is really not a problem. So sometimes you can be emotional, but don't follow your emotion all the time. Anyway, আপনার কি কিছু বলার আছে ভাইয়া? না, এটাই। আমরা কি আমাদের আলাপ শেষ করেছি? আমার মনে হয় আজকে যেটা বলতে চাইছি আমি বলছি। ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের আলোচনা এইখানেই শেষ করতে পারি। তবে হচ্ছে আলোচনা শেষ করার আগে আমি একটু ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আবারও আমাদের অতিথিকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে আসছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং আমাদের সামনে আপনার যে মৌলিক কাজগুলো আছে, আপনার ফান্ডামেন্টাল ওয়ার্কস, আপনার মৌলিক কাজ দর্শনের ব্যাপারে, সেগুলোকে আপনি আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা সত্যি অনেক বড় কৃতজ্ঞ। কারণ হচ্ছে যে আমরা আসলে এত মৌলিক একটা কাজের যে হচ্ছে একটা এক্সপ্রেশনের একটা মাধ্যম হিসেবে কাজ, মাধ্যম হতে পেরেছে, এটার জন্য আপনার প্রতি অনেক বেশি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাঙ্কস টু ইউ অ্যাকচুয়ালি। আমি বলতে পারতেছি আপনাদের থ্রুতে আমি যেটা বলতে চাই। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, বিকজ আপনার আহ, মৌলিক কাজগুলোকে আমরা আসলে ফোকাস করতে পেরে আমরা আসলে অনেক, we are really so grateful. It's really um, a good feelings for us. So আমি দর্শকদের বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখার জন্য। ডেসক্রিপশন বক্সে অনেক প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, এবং সেখানে প্লেলিস্ট এবং অন্যান্য কিছু লেখার লিঙ্ক খুব সুন্দর করে বলা থাকবে, এবং আপনি ডেসক্রিপশন বক্সটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বেসিক্যালি হোয়াট ইউ নিড টু লুক দ্য সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, প্লেলিস্টের লিঙ্ক, ইউআরএল, পডকাস্টের লিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। ইউ উইল গেট এভরিথিং দেয়ার। সো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আমাদের সাথে থাকবেন। হোপফুলি আমরা আরো অনেক পর্ব নিয়ে আসবো, এবং আমাদের যে 14টা টপিকের মোটামুটি একটা হচ্ছে, আমরা যেহেতু ডক্টর সৈয়দ মেহেদী হাসান সংকলন এই সময় দর্শন সিরিজটাকে সাজিয়েছি, সেটার মধ্যে আজকে এটা 12th অথবা দ্বাদশ অথবা 12তম পর্বটা শেষ হলো, এবং এরপরে আমাদের আরো দুটো পর্ব আছে ইনশাল্লাহ, এবং আমরা সেটাকে পাবলিশ করব। এবং দেখতে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।